হ্যালো দেয়ার এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেজ পডকাস্ট। আজকের পডকাস্টটা বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আমরা এই পডকাস্টে আমাদের আপকামিং যে কলেজ অ্যাডমিশন রয়েছে সে ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করতে যাচ্ছি। আজকের পডকাস্ট শুধু কলেজ ভর্তির প্রস্তুতি নিয়ে নয়, আমাদের পুরাতন স্মৃতিগুলোও নিয়ে, যেগুলো আমরা কলেজ জীবনে কাটিয়েছিলাম। আজকে হোস্ট হিসেবে আছি আমি মৌমিতা রশিদ। বর্তমানে অধ্যয়নরত আছি রুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এবং অধ্যয়নরত ছিলাম হলিক্রস কলেজে এইচএসসি 2021 ব্যাচ। সাথে আছি আমি ইরাজ, অধ্যয়নরত আছি রুয়েটে ফাইনাল ইয়ারে ইউরোপি বিভাগে, এবং আমি নটরডেমিয়ান 21 ব্যাচ। তো এবারে আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের গেস্টদের সাথে। আমি মোহাম্মদ হাসিন আঞ্জুম, বর্তমানে অধ্যয়নরত আছি রুয়েটে ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। আমি নটরডেম থেকে এইচএসসি পাস করি 2024 সালের। এই তো। আমি তাসফিয়া রহমান, বর্তমানে অধ্যয়নরত আছি রুয়েট সিএসসি ডিপার্টমেন্টে। পড়াশোনা করেছি হলিক্রস কলেজ থেকে, আর আমার এইচএসসি ব্যাচ ছিল 24-25। আমি তানজিমা আক্তার, পড়াশোনা করছি রুয়েটে ট্রিপলি ডিপার্টমেন্টে অ্যান্ড পড়াশোনা করেছি হলিক্রস কলেজে ইসিসি 2024। ওকে, সো প্রথমে শুরু করি, তোমাকে দিয়ে শুরু করি। তুমি নটরডেম কলেজে চান্স পেয়েছো, বা মানুষজন যখন শোনে যে তুমি এনটিসিতে চান্স পেয়েছো, তখন মানুষের এক্সপ্রেশনটা কীরকম হয়, বা মানুষ কী মনে করছে? ইনিশিয়ালি সবার তো একটা ভাবনা থাকে যে হ্যাঁ, নটরডেমে যেহেতু গেছে তাহলে একটা ভালো একটা বেসিক আছে বা এরকম আছে। তো ওই দিক থেকে হ্যাঁ, প্রথমে যখন কেউ জানতে পারে তখন সবাই ভালো যে না, তুমি অবভিয়াসলি ভালো একটা জায়গায় যাবা ইনশাল্লাহ। সো আগে থেকে একটা প্রিডিটারমেন্ট একটা ফোকাস চলে আসে যে হ্যাঁ ঠিক আছে, ও যেহেতু এখানে পড়াশোনা করছে, ইন ফিউচারও ইনশাল্লাহ সে ভালো করবে। এই দিকটা যখন থেকে চান্স পেয়েছি তখন থেকে আসলে লক্ষ্য করা গেছে। তোমার কেমন লেগেছে মানে পরিচয় দিতে যে তুমি এনটিসির একজন স্টুডেন্ট? টু বি অনেস্ট, সবসময় এটা একটা ভালো লাগা কাজ করে যে হ্যাঁ, আমার প্রতিষ্ঠান বা আমার এই ইনস্টিটিউশন নিয়ে যদি আমি বলতে পারি যে হ্যাঁ, আমি এই যাতে পড়াশোনা করছি, বা সেখান থেকে বের হওয়ার পরে যখন আমি ইউনিভার্সিটি লাইফে এসেছি, তখন আমি যখন সবাইকে জিজ্ঞেস করে যে আমি কোন কলেজ থেকে এসেছি, তখন জানে যে নটরডেম থেকে এসেছি, তখন অবভিয়াসলি আমার নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। কিন্তু অন্য দিক থেকে আবার একটা ইনিশিয়াল একটা প্রেশারও থাকে যে হ্যাঁ, একটা ভালো জায়গাতে এসেছি, সো ইন ফিউচার আমাকে কিছু একটা করতে হবে, না হলে লোকজন যেটা এক্সপেক্ট করেছিল সেটাতে দাঁড়ানো একটু তুলনামূলক টাফ আছে। আচ্ছা, সো এবার তোমাদের দিকে যাই। তোমাদের কেমন লাগে যখন তোমাদের নিজেদের ফার্স্টে কেমন লাগে যখন তুমি মানুষজনকে বলো বা নিজে এই জিনিসটা বিশ্বাস করো যে তুমি হলিক্রস কলেজে পড়েছো? অ্যাকচুয়ালি যখন মানুষজনকে বলা হয় অথবা কেউ যখন শুনে যে আমি হলিক্রস কলেজ থেকে পড়েছি, অফকোর্স তাদের মনে এটা আসে যে অফকোর্স মেয়েটা ব্রিলিয়েন্ট হবে। আর সেকেন্ড থট তাদের যে অবশ্যই মেডিকেলে, বিকজ হলিক্রস কলেজের সাথে মেডিকেলের কিন্তু একটা ভালোই একটা ইয়ে আছে যে হলিক্রস কলেজ থেকে প্রত্যেক বছর যেহেতু অনেক মেয়ে মেডিকেল কলেজে টিকে। সো আমার অ্যাকচুয়ালি অনেক প্রাউড ফিল হয় যখন আমি নিজেকে একজন ক্রসেন হিসেবে পরিচয় দিতে পারি। আর এটাই। এবার তোমার এক্সপিরিয়েন্সটা একটু শুনি। এটা বাংলাদেশের পার্সপেক্টিভে গার্ডিয়ান অ্যান্ড যারা ফিমেল স্টুডেন্ট থাকে, গার্লস স্টুডেন্ট থাকে, সবারই একটা ড্রিম থাকে যে গার্ডিয়ানদের ড্রিম মেয়েদের হলিক্রস কলেজে পড়াবেন, অ্যান্ড মেয়েদের ড্রিম থাকে যে হলিক্রস কলেজে পড়বো। তো আমারও ড্রিম কলেজ ছিল অ্যান্ড ড্রিম কলেজে পড়তে পেরেছি, এটা তো অনুভূতি তো ডেফিনেটলি দিস ইজ সো বিউটিফুল। আর ডিফার করে আসলে যখন কোনো জুনিয়র শুনে যে আমি এসিসি থেকে বিলং করি, তখন তারা সাজেশন চায় আপু আপনি কীভাবে চান্স পেলেন, বা কীভাবে পড়াশোনা করতে হবে, কোন কোন টপিকগুলোর উপর বেশি ফোকাস রাখতে হবে। আর যখন কোনো ফ্রেন্ড শুনে যে আমি হলিক্রস কলেজে পড়েছি, ও তুই হলিক্রস কলেজ থেকে পড়েছিস, তার মানে তো খুব ব্রিলিয়ান্ট, মানে সব কিছু খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারিস। আর যখন কোনো অভিভাবক তুল্য মানুষ শুনেন যে, এবং তাদের ঘরে যদি ছোট কোনো মেয়ে থাকে বা মানে, তখন তারা বলেন যে হলিক্রস কলেজ তো মেয়েদের জন্য বেস্ট কলেজ, আমিও তো চাচ্ছি যে আমার মেয়ে হলিক্রস কলেজে পড়ুক। তো সেই জায়গা থেকে কি সাজেশন দিবা তোমার জুনিয়রকে? সো দ্যাটস ইট। ওকে, তোমার পুরো কলেজ লাইফ যদি তুমি একটা ওয়ার্ডে সাম আপ করতে চাও, তাহলে সেটা কি হবে? আমার জন্য একটা ওয়ার্ড বলতে গেলে হেকটিক। পুরা কলেজ লাইফটা একটা ফ্লোতে যাবে, কিন্তু কোনো নির্দিষ্ট নিয়ম থাকবে না, তাই। তোমার? আর আমার কাছে মনে হয় আমার কলেজ লাইফটা আমাকে ডিসিপ্লিন হতে শিখিয়েছে। সো আমার কাছে মনে হচ্ছে যে আমি কলেজ লাইফটাকে এই ওয়ার্ডেই ইয়ে করতে পারি যে একটা ডিসিপ্লিনার ওয়েতে আমাকে শিখিয়েছে যে সকল কাজকে কিভাবে ব্যালেন্সড ওয়েতে করে পড়াশোনাকেও পাশাপাশি গিয়ে নেওয়া যায়। তো ওকে, একটা ওয়ার্ডে বলা একটু টাফ, তবুও যদি একটা ওয়ার্ডে ডিফাইন করতে হয় বলবে স্ট্রাগলিং।
তো আমাদের তো সবারই হচ্ছে, যেমন আমি প্রথম জানতে পারি নর্ডান কলেজের কথা আমার একটা টিউটরের কাছ থেকে। তার আগে আমি জাস্ট নাম জানতাম, বাট আমি আসলে পরিপূর্ণ ডিটেলস জানতাম না। তো তোমাদের কাছে প্রশ্ন, তোমার কাছে প্রশ্ন যে তুমি প্রথম কলেজের কথা কখন শোনো, কিভাবে শোনো, এবং ভর্তির আগে তোমার ধারণাটা কী ছিল? ফর মি আমার ভাইও একজন নটোডেমিয়ান। তো আমার হ্যাঁ আগেও কলেজের নাম শুনেছিলাম, বাট ইন ডিটেলস আছে পরিবেশটা কীরকম বা কীভাবে কী হয় এই জিনিসটা আমি আমার ভাই থেকে দেখেছি, কীভাবে করে কীরকম প্রেশার থাকে এই জিনিসগুলো আমার যত এক্সপিরিয়েন্স নেওয়া হয়েছে একটা আগে থেকে ধারণাটা পুরোপুরি আমার ভাই থেকে নেওয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা, আপু তোমার? আমার অ্যাকচুয়ালি আমার একজন টিচারের কাছ থেকেই শোনা হয়েছিল, উনি আমাকে অনেক ইন্সপায়ার করেছিল যে হলিক্রস কলেজে পড়ার জন্য। হলিক্রস কলেজে যে পড়ে যে বেনিফিটসগুলো অথবা ওখানে আমাদের যে এইগুলা করতে হয়, সো ওটা অনেক ইন্সপায়ার করেছিল আমাকে, ওখান থেকেই শোনা হয়েছিল। আমার ক্ষেত্রে ফার্স্ট শুনেছি যখন ক্লাস 6-এ পড়ি তখন, অ্যান্ড এটা আমি আমার বাবার কাছ থেকে শুনেছি। আমার বাবার খুব ড্রিম ছিল তার আমি হলিক্রস কলেজে পড়বে, তো সেই জায়গা থেকে তখন শুনেছিলাম। অ্যান্ড বিস্তারিত বাবার কাছ থেকে জানা, অ্যান্ড একাডেমিক লাইফ প্লাস নন একাডেমিক লাইফের মধ্যে কীভাবে ব্যালেন্সটা করতে হয় সেটা আরও পরে শুনেছি, ডেফিনেটলি এসএসসির পরে বিস্তারিত জেনেছি আর কি। আচ্ছা, এবার আমি একটু বলি। অনেক সময় আমরা দেখি অনেকেই বলে যে নটরডেম আমার ড্রিম কলেজ বা হলিক্রস আমার ড্রিম কলেজ। সো তোমাদেরও কি ড্রিম কলেজ নটরডেম ছিল বা হলিক্রস ছিল, বা হয়ে থাকলে কেন ছিল এটা? জি, নটরডেম আমার ড্রিম কলেজই ছিল প্রথম থেকেই। মেইনলি কারণ দেখেছি যে আপনার কীরকমভাবে সেখানে ওভারঅল সব কিছু রান করে, আপনার যে ডিসিপ্লিন থাকে, আপনার ওভারঅল যে কলেজ লাইফ আমরা যেটা এনজয় করতে চাই, আমি প্রপার কলেজ লাইফ যদি পেতে চাই তাহলে আমার অপশনসগুলো কী আছে সেই অনুযায়ী আমার কাছে মনে হয়েছে যে নটরডেম একটা ওয়ান অফ দ্য বেস্ট অপশনস আমার জন্য। ওকে, সো তোমার ক্ষেত্রে? হলিক্রস কলেজ আমার ড্রিম কলেজ, কারণ সেখানকার যে হাইলি ডিসিপ্লিনড এনভায়রনমেন্ট, তারপরে ফ্রেন্ডলি টিচার্স প্যানেল, অ্যাকচুয়ালি সব কিছু আমাকে খুবই অ্যাট্রাক্ট করেছিল। আমি যেটা বলেছিলাম, আমার একজন টিচার আমাকে খুব ইন্সপায়ার করেছিল এই বিষয়ে। তো আসলে একটা দেখা যেত যে ওখানে হলিক্রস কলেজে সব স্কুলের ফার্স্ট সেকেন্ড গার্লরাই এসে এখানে কম্পিটিশন করতো, যার ফলে কম্পিটিশনটা আরও ভালো হতো ওখানে। আর ওই পরিবেশের মধ্যে অ্যাকচুয়ালি নিজেকে টিকিয়ে রাখার যে ইয়েটা, হ্যাঁ ওখানে সেখানে এই কারণে দেখা যেত যে কলেজ লাইফে কেউ যদি এত বেশি ভালো এভারেজ রেজাল্টও করতো, অ্যাডমিশনে যেয়ে ওরা হ্যাকটিক রেজাল্ট করতো। ভালো করতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি এই সকল কারণে আমার ড্রিম কলেজ ছিল হলিক্রস। আর আর আরেকটা জিনিস না বললেই না, ল্যাব ফ্যাসিলিটিস, যেটা কিনা আমার কাছে মনে হয়েছে যে হলিক্রস কলেজ থেকে আমি অনেক ভালো পাবো ল্যাব ফ্যাসিলিটিস। বিকজ শুধু যে কোনো জিনিস হাতে কলমে শিখলে আই থিঙ্ক প্র্যাকটিক্যাল নলেজটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। সো এটাই। ওকে, সো তোমার ড্রিম কলেজ আর রিজনটা কি হলিক্রস কলেজ? এটা ওই যে বাবার কাছ থেকে আসে, আমার বাবা বলেছেন হলিক্রস কলেজে ভালো, অ্যান্ড লাইক আমার এমন একটা সেন্স হয়ে গিয়েছিল যে পড়লে হলিক্রস কলেজে পড়বো, আদারওয়াইজ আমি পড়বোই না, মানে এরকম ঢাকা পড়বো না আর কি, তাহলে লোকাল কোনো কলেজে পড়বো। সিমিলার সিচুয়েশন আমারও ছিল যে আমি হচ্ছে ঢাকায় যাচ্ছি, মানে ঢাকায় যদি আমার যাইতে হয় তাহলে একটা জায়গায় একটা জায়গায়, এটা আমারও ছিল অ্যাকচুয়ালি। আর কোথাও আর কি হচ্ছে পড়বো না। এরকম একটা যে হয় হলিক্রস কলেজ, না হয় নিজের জেলার কোনো একটা কলেজে ভর্তি হতে হবে, এটাই একটা ইয়ে ছিল আমার। সো তোর কি একদম লাইক নটরডেম তো ড্রিম কলেজ ছিল? তোর দিকে যদি একটু আসি। আই উডন্ট সে ড্রিম, বাট আমি এটা নটরডেমের ব্যাপারে আমি অনেকবার শুনছি, বাট ওইভাবে আসলে আমি জানতাম না। সো আমার যে টিউটর যে ছিল, হাউস টিউটর, উনি হচ্ছে নটরডেমিয়ান ছিল, 18 ব্যাচের। তো উনি প্রথম দিন আসেন, ওনার সাথে আমি পরিচিত হয়েছে, আমি জানতে পারছি যে ভাই নটরডেমিয়ান। তখন আমার এসএসসি শেষ এবং আমি ভাই বলছি ভাই তাহলে আমাকে একটু প্রিপারেশন নেওয়ান। তো এরপর আমি আর ভাইয়া প্রায় 10-12 দিনের মতো আমরা জাস্ট বসে আমরা জাস্ট বইটা ঘাটছি, পড়ছি, অ্যান্ড দেন আর কি আমি অ্যাডমিশন দিছি। আমার ক্ষেত্রে ইট ওয়াজ কাইন্ডা মাই ড্রিম কলেজ আফটার নোয়িং যে এত 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 ভালো ফ্যাসিলিটিস আছে। মানে বেসিক্যালি যখন আমি ফর্ম জমা দিতে যাই, সো এই জিনিসটা ফর্ম জমা দিতে যাওয়ার পরে ঢোকার পর যখন দেখলাম এনভায়রনমেন্ট ইজ রিয়েলি কুল, তখন আমার মনে হলো না, লাইক আই ক্যান ট্রাই যে হলিক্রস কলেজে চান্স পেলে খারাপ হবে না। ইটস কাইন্ডা লাইক দ্যাট। সো ইয়া, নেক্সট কোয়েশ্চেন। ওয়ান গুড থিং অ্যাবাউট নটরডেম কলেজ ইজ যাদের এটা ড্রিম কলেজও না, তাদের ভর্তি হওয়ার পর ওটা মোটামুটি একটা ড্রিম কলেজ হয়ে যায় আসলে। আচ্ছা, এখানে যেমন ল্যাব ফ্যাসিলিটিসের কথা বলছিলাম, তো যেমন ও ল্যাব ফ্যাসিলিটিসের কথা বলবো, তুমি একটু বলতে পারো তোমার কলেজে ল্যাব ফ্যাসিলিটিস নিয়ে, যে অ্যাজ উই নো যে আমাদের ল্যাব ফ্যাসিলিটি ল্যাবের হচ্ছে রুলগুলো অনেক কড়া ছিল, যে আমাদের হচ্ছে বিভিন্ন স্টেপ ছিল, ল্যাব শিট ছিল, দেন হচ্ছে ফেয়ার শিট ছিল। তো
তো এই প্রসেসগুলো নিয়ে একটু বলতে পারো যে প্র্যাকটিক্যালি আসলে ওটা তোমাকে কতটুকু কাজে দিয়েছে আর কি। জি, নটরডেম কলেজের ল্যাব ফ্যাসিলিটিস তো সবাই জানেই কীরকম। তো যদি আমি স্পেসিফিক্যালি বলি তাহলে ফিজিক্স ল্যাবে যেমন আমাদেরকে প্রত্যেকটা জিনিস হাতে কলমে করতে হয়েছে, যতগুলা প্র্যাকটিক্যাল আমরা দেখেছি। এবং এরকম না যে হ্যাঁ একজন করলাম ওটা দিয়ে আমার সবার হয়ে গেল, আমাদেরকে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি করতে হচ্ছে এবং পারফেক্টলি রাফ শিট, ফেয়ার শিট এগুলো জমা দিতে হয়। ইভেন এখানে টিচাররা এই রুলসগুলো অনেক স্ট্রিক্টলি ফলো করতে, এমন দেখা গেছে যে স্যাররা বলেন যে টপিক সেন্স লেখার পরে 4 লাইন গ্যাপ দিতে হবে। এখন কেউ যদি 4 লাইন গ্যাপ না দিয়ে 3 লাইন গ্যাপ দেয়, স্যার আর কিছু দেখবে না, ডিরেক্ট সবার সামনেটা ছিঁড়ে দেবে। আবার সেটা এক সপ্তাহের মধ্যে ওই সপ্তাহেতে আবার কমপ্লিট করে দিয়ে যেতে হবে। ইনস্ট্রুমেন্টগুলো আমরা আইডি কার্ড নিয়ে নিতাম, ইনস্ট্রুমেন্টগুলো যদি পারফেক্টলি জমা না দিই সেটার জন্য আবার আলাদা করে পিঙ্ক স্লিপ চলে আসবে। মানে ওভারঅল দেখা যাচ্ছে এটার আলাদা একটা মজা আছে। অ্যান্ড টু বি অনেস্ট এটার অনেক অ্যাডভান্টেজ আছে। লাইক আমি যখন এখন ভার্সিটিতে উঠেছি, এখন আমাকে সব কিছু হাতে কলমে করতে হচ্ছে, বাট আমি জিনিসটার সাথে ফ্যামিলিয়ার অলরেডি। আমি জানি যে হ্যাঁ এই জিনিসগুলো এভাবে করে ইউজ করতে হয়। লাইক কেমিস্ট্রি ল্যাবের টাইট্রেশন, আমাদের ফার্স্ট সেমিস্টারে কেমিস্ট্রি ল্যাব ছিল, ওখানে তো ম্যাক্সিমাম এক্সপেরিমেন্টই টাইট্রেশন বেস ছিল। সো আমি জানি কোনটা কীভাবে ইউজ করতে হবে। অ্যান্ড কলেজ লাইফে টিচাররা আমাদেরকে যেভাবে করে প্রথম 1 ঘন্টাতে তিনারা যা শিখাতেন যে কীভাবে কী কাজ করতে হবে, কোন এক্সপেরিমেন্ট কেন কী হচ্ছে, এক করে হ্যান্ড টু হ্যান্ড শিখিয়ে দেওয়া, এই জিনিসগুলো ভার্সিটি লাইফে তুলনামূলক কম পাওয়া যায়। সো এটা ইন রিয়েল লাইফ আমাকে অনেক বেশি সাহায্য করেছে। আবার বায়োলজি ল্যাবে তেলা পোকা কাটা, বা যদি বলি রুই মাছ কাটা, আমার ল্যাব ফাইনাল তেলা পোকার এসেছিল। আমার হচ্ছে ল্যাবের একটা মজার একটা কাহিনী মনে পড়লো যে তেলাপোকা কাটার সময় গ্রুপ করে দেয় কয়েকজনের। তো আমার যারা ফ্রেন্ড ছিল ওরা একজন হচ্ছে তেলাপোকা কাটবে না, তো আমার হচ্ছে পরে পুরো তেলাপোকাটা কাটা লাগছে। এটাতে সুবিধা আছে, মানে আমার যেমন ইনিশিয়ালি তো যখন ল্যাব করিয়েছেন তখন তো এরকম করে 1-2 জন মিলে করলাম, কিন্তু পরবর্তী যখন ল্যাব ফাইনাল এসেছে আমার ভাগে কি পড়েছে তেলাপোকার পাকস্থলী, ফুল যেটা আপনার আছে রেচন অঙ্গ। এখন এই পুরাটা বাইর করা বেশি টাইমও দেয় না। বাসার স্যার ছিলেন আমাদের ওখানে, 10 মিনিট মতো 10 থেকে 12 মিনিট পেয়েছিলাম পুরাটা বাইসেক্ট করার জন্য। এটা কিন্তু অনেক মেটিকুলাস একটা প্রসিজার, অনেক প্রপারলি করতে হয়। ভালোই টাইম আসলে। হ্যাঁ, বাট তাও একটা না, রাস্তা দ্যাট ওয়াজ রিয়েলি মেটিকুলাস, মানে ওই জিনিসগুলো অনেক ডিটেইলসের সাথে বের করতে হতো। লেখা, চিত্র আঁকানো সব মিলিয়ে তখন প্রেশারাইজড হয়ে যায়। তখন লাস্টে আমার ক্ষেত্রে একটা সমস্যা হয়েছিল কি, আমি লাস্টে তেলাপোকাটা কাটতে গিয়ে স্যার চেক করতে আসছেন, জাস্ট ক্লিনিং প্রসেস চলছে, তখন আমার হয়েছে কি ভুল করে একটু বেশি প্রেশার পড়ে গেছে, মাঝখান থেকে অর্ধেক হয়ে গেছে। এখন এটা তো পানির ভিতরে করতে হয় তেলাপোকা বাইসেক্টর, তো আমি করছি কি পানিটাকে একটু স্টেবল হওয়ার পরে জাস্ট তুলি ছিল জাস্ট ক্লিনিংয়ের জন্য, তুলিটা দিয়ে জাস্ট একটু সাইডে রেখেছি যাতে বোঝা না যায় যে কাটা পড়েছে। বাসার স্যার এসেছেন, স্যার দেখে বলেছেন যে পারফেক্ট হয়েছে, মানে স্যার বুঝতে পারেনি কাটা আছে। সো আমার কাছে ল্যাব এক্সপিরিয়েন্সের মধ্যে এই বায়োলজি ল্যাবটা হচ্ছে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ছিল। কেমিস্ট্রি ল্যাবে তো স্যারের হাসি দেখেছি আমরা। তো ওভারঅল আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ প্রেশার অনেক হয়, যে ক্লাস করো রেগুলার 1টা পর্যন্ত, দেন আবার তুমি ওয়েট করে 2.5 ঘন্টা 2 ঘন্টা ল্যাব করো। এই ল্যাবও যে পারফেক্টলি হবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। স্যাররা একটু যদি দেখে যে ভুল আছে তাহলে দেখা যাচ্ছে যে ওটা রিপিট করতে হবে, প্রত্যেকটা ল্যাবে পারফেকশন আনতে হবে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই জিনিসগুলো ফিউচারের জন্য অনেক হেল্পফুল। আর ওই টাইমটাতেও নিজের লাইফে ডিসিপ্লিন চলে আসে যে ঠিক আছে রেগুলারলি এটা কমপ্লিট করা। আর ওভারঅল আমি বলবো যে এই ল্যাব ছাড়া নটরডেম না, এই তো। ওকে, সো আমি একটু ওদের কাছ থেকে এক্সপিরিয়েন্স জেনে নিই, কারণ আমাদের ল্যাবে অনেক ফান এক্সপিরিয়েন্স হয়েছে। সো তোরা কি কখনো ফেস করেছিস কিনা, বা তোমরা কখনো ফেস করেছো কিনা? হ্যাঁ, আমাদের কেমিস্ট্রি ল্যাবে তো একটা আছে যে লবণ মিলানো, সল্ট অ্যানালাইসিস। তো সেখানে দেখা যেত যে অনেক সময় আমাদের লবণ মিলতে চেত না, অথবা লবণ শেষ হয়ে যেত। হ্যাঁ শেষ হয়ে যেত। ওই টাইমে কি হতো যে যখন এক্সট্রা এমনি আমাদের কি করা হতো, শুরুর দিকে সবাই একসাথে জড়ো হয়ে মিসের সামনে যেত। আমাদের জেসমিন মিস ছিলেন আমাদেরও। ও সেখানে উনি আমাদেরকে দেখাতো যে কিভাবে করতে হবে। এখন প্রবলেম হলো যে কোনোভাবে যদি আমাদেরকে তো একটা সীমিত পরিমাণ লবণ দেওয়া হতো, এখন কোনোভাবে যদি লবণটা না মিলতো তো আমাদেরকে সেই লেভেলের মিস থেকে কথা শুনতে হতো। পরে অসীম দাদার সেই লবণের কাহিনীটা আমি অ্যাকচুয়ালি স্কিপ করতে পারবো না। উনার কাছে গেলে উনি কখনোই লবণ দিতে চেত না। একবার আমাদের এরকম হয়েছে যে আমরা অনেকবার করছি,
তো কালার আসছে না। তো আমরা অসীম দাদার কাছে গেলাম, গিয়ে বললাম যে দাদা আমাদের আরেকটু লবণ লাগবে, অল্প একটু হলে আমরা করে ফেলতে পারবো। উনি বললেন যে তোমাদেরকে যা দিয়েছি এটার মধ্যে হলে হবে, না হলে নাই। না হলে নেই। ম্যাম আমরা অনেক রিকোয়েস্ট করলাম যে ম্যাম নাম্বার দিবে না, উনি দিলেনই না একদম। সো হ্যাঁ, এখন তোর কি এক্সপিরিয়েন্স আছে ল্যাবে? আর ল্যাব কম্বিনেশনটাই অন্য লেভেলের আপু আসলে। তবে আমার স্পেশালি ফিজিক্স ল্যাব আর কেমিস্ট্রি ল্যাব, এই দুটো ল্যাব মানে স্পেশালি আমি রিকল করি খুব। ফিজিক্স ল্যাবের ক্ষেত্রে এটা তো অনেক প্রেশারাইজ ছিল আমাদের জন্য, মানে একদমই সাইন করতে চাইতেন না একটু ভুল হলে। তো পুরো এক্সপেরিমেন্ট সব করেছি, শেষে গিয়ে রেজাল্ট লিখেছি, বাট ওই রেজাল্টের পোর্শনটুকু একটু গ্যাপ রেখেছিলাম যাতে কি রেজাল্ট আসে পরে লিখবো। ওইটুকুর জন্য পুরো মানে এটা শেষ করে নিয়ে পরের দিন এসে বা অন্য কোনো ডে ফিক্স করে দিত যে ওই দিন এসে সাইন করে নিতে হবে। ওই দিন আমি বললাম যে 3-4টা ডিজিট আমি লিখে দিই, এখনই সাইন তো হয়ে যাবে না, ওইটা স্যার সাইন করবেন না। আমার এখনো মনে আছে, শ্রদ্ধেয় আমাদের নিউটন স্যার ছিলেন, উনি এত মেটিকুলাসলি খাতা চেক করতেন, মানে এক ছোটোখাটো লিখা বেঁকে যাচ্ছে, লিখার এইটুকু হয়েছে, ফ্লুইড একটু কম বেশি হয়ে গেছে, এই ছোট জিনিসগুলো অনেক সূক্ষ্ম করে উনি দেখতেন। প্রবাবলি ওনার যে এই সূক্ষ্ম করে দেখাগুলো জিনিসগুলো পরবর্তীতে আমাদেরকে অনেক হেল্প করেছে, স্পেসিফিক্যালি যখন আমরা একদম ফার্স্ট ইয়ারে কেমিস্ট্রি ল্যাব করেছি, ও যে বললো সিভিলের কেমিস্ট্রি ল্যাবে এটা অনেক হেল্প করেছে। অ্যাকচুয়ালি ওই জিনিসগুলো আমরা এখন বুঝতে পারছি, রিলেট করতে পারছি যে অ্যাকচুয়ালি তখন করার কারণে এখন জিনিসগুলো একটু খুবই easier হয়ে যাচ্ছে। easy হয়ে গেছে। এখন প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট অ্যাপারেটাসের সাথে আমরা পরিচিত, পোস্ট অফিস বক্স বলি আর মাল্টিমিটার বলি, বা প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট আমরা নিজে হাতে ধরে করেছি। দেখা গেছে অন্য কলেজ থেকে যারা বিলং করে, ডিমিন করছি না, বাট ওরা এগুলা মানে হাতে ধরে করা, যে ব্রেড বক্স, প্রজেক্ট বক্স, এগুলো প্রত্যেকটা জিনিস এক্সপেরিমেন্ট করে শিখে এসেছি। সো ওই বিষয়গুলো এখন ভালো লাগে, মনে হয় যা ছিল ভালোই ছিল সব। ওকে, আমার একটা মজার একটা এক্সপিরিয়েন্স ছিল। তোমার কি হচ্ছে ফার্স্ট ল্যাবের কথা মনে আছে ফিজিক্সের? হ্যাঁ, আচ্ছা, মিটার স্কেলের। হ্যাঁ মিটার স্কেলের ল্যাবে, মানে মিটার স্কেলের ল্যাবে আর কি তুমি কয়টা প্র্যাকটিক্যালে তুমি কয়বার হচ্ছে মেকআপ খাইছিলা? আমার এটা একটা ইয়ে আছে যে আমি পুরা এনডিসি লাইফে একটাও রিপিট খাইনি। একটাও রিপিট খাইনি। ড্যাম, মিটার স্কেলও রিপিট খাও না। আচ্ছা, আমি মিটার স্কেলে 4বার রিপিট খাইছিলাম। একদিন এরকম হয়েছে, মানে সিরিয়ালি 3টা ল্যাব চলে তো, মাঝে 3টা ল্যাব চলে তো রাফশিট নিয়ে আমি ঢুকছি প্রথম ল্যাবে, মিটার স্কেল করছি। আমার ফ্রেন্ডরা সবাই পাস করতেছে, ওরা হচ্ছে একটু চোরা বুদ্ধি করতেছে আর কি, রিভার্স ইঞ্জিনিয়ারিং করতেছে, ক্যালকুলেশন করে ওরা হচ্ছে মিলাচ্ছে। আর আমি এখানে বসে আছি। গেলাম স্টিফেন স্যারের কাছে, স্যার নিল শিটটা, দেখলো, ছেড়ে দিল। এরপরে হচ্ছে 1 ঘন্টার একটা ব্রেক, ওর মধ্যে আমি আবার একটা রাফ শিট লিখলাম, আবার ঢুকলাম। ঢোকার পরে স্যারের কাছে গেলাম, ক্যালকুলেশন করলাম, স্যারের কাছে গেলাম, স্যার নিল, দেখলো, দেখে আবার ছেড়ে দিল। এরপরে পরের দিন হচ্ছে আমি গেলাম আবার, এটা হচ্ছে 4th টাইমের মতো। এর আগেও, ওই দিনের আগেও আরেকবার আমি হচ্ছে মেকআপ খাইছি। গেলাম, গিয়ে হচ্ছে এবারকে একটু অসৎভাবে হচ্ছে করলাম জিনিসটা, এরপরে জিনিসটা কি মিলে গেল। এরপরে আমি পরে যেটা জানতে পারলাম যে অ্যাকচুয়ালি এই জিনিসটা কখনোই কারো হচ্ছে সৎভাবে মিলে না, সবারই হচ্ছে আসলে এটা মানে রিভার্স ক্যালকুলেশন করা লাগে। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে আমাদের অনেকগুলো জন স্যার ছিলেন যারা হচ্ছে নটরডেমিয়ান ছিলেন, এর মধ্যে একজন হচ্ছে শ্রদ্ধেয় আরিফ স্যার আইসিটির। তো উনি হচ্ছে আমাদেরকে এসে সেম জিনিস বলছিল যে এই জিনিসটা ওনার সময় কখনো মিলতো না, উনিও এখানে রিভার্স ক্যালকুলেশনই করতো। তো এটা হচ্ছে অনেক একটা ফান একটা এক্সপেরিয়েন্স ছিল। এটা ফিজিক্সের ক্ষেত্রে আমাদের হইতো। হ্যাঁ, আমরা ফিজিক্স নিয়ে অনেক রিভার্স ক্যালকুলেশন করছি। ডেসিমেলের পরে ভ্যালুগুলো আমরা চেঞ্জ করে দিতাম যে কিভাবে দিলে এক্সাক্ট ভ্যালু আসে, করেই মিলাতে হতো। আমাদের ল্যাবে শ্রদ্ধেয় চিত্রা মিস ছিলেন, উনি আমাদের অনেক হেল্প করতেন, একদম লাইক একদম খুঁটে দেখানো যে এটা এভাবে হবে, এটা এভাবে হবে। সো এই জিনিসগুলো অনেক হেল্প আমরা করেছে। সমিত স্যারের আন্ডারে ছিলাম, উনি দেখা যেত যে আসতো মাঝে মাঝে, এসে দেন আবার সবকিছু এ করে আবার চলে যেত, মানে শুধু খাতা সাইন করার টাইমে থাকতো, কিন্তু তাও তো সাইন করতো না, আমাদের অনেক প্যারা খেতাম। কিন্তু আমার আলহামদুলিল্লাহ আমার পার্সোনালি ওরকম এক্সপিরিয়েন্স নেই যে সাইন করেনি, অথবা কজ উনি অনেক ভুল ধরতো, কোনো একটা লেখায় যদি কোনো প্রবলেম হয় অথবা ক্যালকুলেশনে কোনো প্রবলেম হলে অথবা গ্রুপের বাকি মেম্বারদের সাথে যদি না মিলে খুবই প্যারা দিত। এমনও হয়েছে যে আমাদের এক্সপেরিমেন্ট মিলছে না, ওই টাইমে স্যার আমাদের চেক করতে এসেছে যে তোমাদের কি এক্সপেরিমেন্ট হয়েছে নাকি, পরে যাদের হচ্ছে না তাদের জাস্ট রাফশিটটা নিল, এমনি ছিঁড়ে ফেলে দিল যে তোমাদের আর করতে হবে না। ল্যাবে এক্সপেরিমেন্ট যে পুরো শীটটা আছে, এটা ছেঁড়ার এক্সপেরিয়েন্স মোটামুটি সবারই আছে। খুবই ডিসহার্টনিং লাগে যে আমি 1 ঘন্টা ধরে হচ্ছে থাকলাম,
খাটার পরে স্যারের কাছে গেলাম, স্যার সিম্পলি জাস্ট দেখলো, মানে ওটা বানাইতে আমার 10 মিনিট লাগছে ভাই লিখতে, জাস্ট এমনি ছিঁড়ে দিল। সিমিলার জিনিস আমার সাথে কেমিস্ট্রি ল্যাবে করছিল। আমি হচ্ছে ডেঙ্গুর জন্য হচ্ছে আমি যাইতে পারি নাই, তো আমার প্রথম ল্যাবটা মিস গেছে কেমিস্ট্রির। স্যারের কাছে গেছি যে স্যার এটা আমি আসলে তো মানে এটা তো আমার আসলে মেকআপ করা লাগবে। তো বললো এখন তার মেকআপের অপশন নাই, তুমি এক কাজ করো, নতুন ব্যাচ যখন আসবে ওদের সাথে তুমি হচ্ছে ল্যাব করো। ল্যাবের টপিক কি, কেমিস্ট্রির ফার্স্ট ল্যাবে হচ্ছে ওই যে ইকুইপমেন্টসগুলো চেনায় না, যে এটা একটা বোতল, এটা একটা ডিফারেন্ট টাইপ অফ বোতল, এটা আরেকটা ডিফারেন্ট টাইপ অফ বোতল। সে হচ্ছে বেসিক্যালি এটা ল্যাব, এটা হচ্ছে অ্যাটম, এইটা হচ্ছে ল্যাবের আর কি টপিক, ওটার ছবি আঁকানো আর ওটার সম্পর্কে জানা। তো কলেজের যে ব্যাপারটা আমার অনেক ভালো লাগছে যে তারা রুলসের ব্যাপার প্রচণ্ড স্ট্রিক্ট। স্যার আমাকে পরে সাইন দিছে, কিন্তু স্যার সাইন করার আগে স্যার আমাকে নিজে ল্যাবের ভিতরে নিয়ে যে স্টোরেজ রুম আছে গিয়ে আগে প্রত্যেকটা ইকুইপমেন্ট দেখাইছে, আমাকে চেনাইছে, আমার একটা শর্ট ক্লাস নিয়েছে যে ক্লাসে আমি আসলে আসি নাই অসুস্থতার কারণে। এরপর সে আমাকে হচ্ছে সিগনেচার দিতেছে, মানে সে ইনশিওর করছে যে যাতে আমি মানে সেটা নগণ্য টপিক হলো ওটা যাতে আমি আর কি শিখি। জি So, ভাই, হ্যাঁ অ্যাড করো জি, আমাদের ফিজিক্স ল্যাবে এরকম হয়েছিল যে আমার এক ফ্রেন্ড কিছু কারণে আর কি ইয়াগুলো যে রিপিট ডেগুলো দেয় ওগুলোতে কমপ্লিট করতে পারেনি ল্যাবটা। তো ওর জন্য আলাদা করে স্যাররা মানে এইচএসসি পরীক্ষার আগে ওটা কমপ্লিট করানোর জন্য ওর জন্য আলাদা করে ক্লাস নিয়েছেন যে হ্যাঁ তুমি এই ক্লাসটা করো, তুমি একা ল্যাবটা করো সমস্যা নেই, বাট ফুল ল্যাবটা করার পরে সাইন নিয়ে যেতে হবে ভালোভাবে। এমন না যে ঠিক আছে তুমি একাই আছো, আচ্ছা তোমাকে সাইনটা দিয়ে দিই লিখে নাও। আমাদেরকে A to Z সবগুলা ওনারা ক্লাস নেবেন, যতটুকু জানানোর দরকার জানাবেন, সবগুলা ওকে দিয়েই করাবে। মানে এমন না যে আমি চাইলে ফাঁকে দিতে পারবো, ঠিক আছে এটা বাহানাই এটা একটা ভালো বিষয়। আমি অলওয়েজ নোটিস করছি যে নর্ডেম কলেজে কোনো ফেইলিয়ারকে হইতেছে মানে একাডেমিক ফেইলিয়ারকে অন্তত যে খারাপ করতেছি বা কিরকম ভালো করতেছি এটাকে কখনোই আসলে নিচু চোখে কখনো দেখা হয় নাই। মানে স্যাররা অলওয়েজ হচ্ছে চাইছে যে হেল্প করতে। যেমন রেমিডিয়াল ক্লাসেসের ব্যবস্থা ছিল যে প্রত্যেকটা টার্মের পরে কেউ যদি হচ্ছে কোনো টপিকে কোনো সাবজেক্টে কেউ যদি খারাপ করে তখন তার জন্য আবার এক্সট্রা ক্লাসেসের ব্যবস্থা থাকে যাতে সে মেকআপ করতে পারে। আবার এক্সট্রা ক্লাসেসগুলো থাকে হচ্ছে ক্লাসের পরপর, অ্যান্ড স্যাররা তখন আলাদা সময় নিয়ে হচ্ছে ওখানে স্টুডেন্টদের ক্লাস নেয় যাতে টপিকগুলো আর কি হচ্ছে ওদের হয়ে যায়, ওরা যাতে শিখতে পারে জিনিসগুলো। এটা আমার কাছে খুব ভালো লাগলো, যদিও আমার রেমেডি ক্লাস করা লাগে নাই। সো এই যে বেসিক যে এই স্ট্রাগলগুলো স্পেসিফিক্যালি ল্যাবে বা ক্লাসে, এই স্ট্রাগলগুলো বেসিক্যালি আমাদের কলেজ লাইফটাকে আরেকটু কী বলবো ইমপ্রুভ করছে, যাতে আমরা ভার্সিটি লাইফের জন্য বা সামনে যে ধরনের স্ট্রাগলগুলো হবে এটার জন্য আমরা একটু প্রিপেয়ার হতে পারি। তো আচ্ছা, এখন আমরা একটু নেক্সট পোর্শনে যাই। এটা আমরা এখন তোমাদের অ্যাডমিশন জার্নিটা নিয়ে একটু কথা বলি। সো তোমাকে দিয়ে শুরু করি, হাউ ওয়াজ ইউর অ্যাডমিশন জার্নি? কলেজ লাইফে অ্যাডমিশন বলতে গেলে আমার মেইন ফোকাস ছিল এসএসসি নিয়ে। এসএসসি পরীক্ষা পরে আমি মেইনলি ওই ছুটিটা একটু এনজয় করেছি। তাই বলে যে পুরোপুরি পড়ালেখা থেকে অফ ছিলাম এরকম না, হ্যাঁ এনজয় করতাম, তার পাশাপাশি যেন জিনিসপাতিগুলো মাথায় থাকে বেসিক এটাই রাখার চেষ্টা করতাম। ফর মি এনডিসি প্রিপারেশনটা ছিল হচ্ছে পরীক্ষার আগের 7 দিন। এই টাইমটাতে আমি যতটুকু পারি সব কিছু রিকালেক্ট করার চেষ্টা করেছি। আমার যেসব জায়গায় একটু উইকনেস ছিল সেই জায়গাগুলো তার একটু রিকভার দেওয়ার চেষ্টা করেছি। অ্যান্ড আমার কাছে যেটা মনে হয় যে কেউ যদি এনডিসি প্রিপারেশন নেয় তাহলে তার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তার মূল টেক্সট বুকটা। এখানে আপনার ভালোভাবে A to Z যারা এসএসসি প্রিপারেশন থাকবে ভালোভাবে, তাদের জন্য এনডিসি এক্সাম অতটাও টাফ হবে না। মানে তার জন্য আর কি অ্যাটলিস্ট জিনিসটা সব কিছু মনে হবে যে হ্যাঁ এটা আমার পড়ার মধ্যেই আছে। যদি এক্সট্রা বলতে চান তাহলে হচ্ছে ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে, এই দুইটার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে যেহেতু নরডেমের কোনো কোশ্চেন প্যাটার্ন নির্দিষ্ট নেই, এই দুইটার ক্ষেত্রে একটু এক্সট্রা অ্যাটেনশন লাগে। লাইক আমাদের ব্যাচে মনে হয় কোশ্চেনটা এসেছিল যে ধনাত্মক কাজ কাকে বলে। এটা তো ধরেন আমরা হ্যাঁ ইন্টারমিডিয়েট লাইফে জানি যে এফএস কস থিটার প্রমাণ থেকে চলে আসে, বাট ইমিডিয়েটলি ওই মোমেন্টে তো অনেকে জানে না, মানে এসএসসির সিলেবাস অনুযায়ী। তো ওই মোমেন্টে ধরেন যারা একটু ইনডেপথ পড়াশোনা করে ম্যাথ আর ফিজিক্সের ক্ষেত্রে এই দুটো একটু ইম্পর্টেন্ট। সো আমার প্রিপারেশনের ক্ষেত্রে বলবো যে এসএসসি প্রিপারেশনটাই পুরোপুরি। তাছাড়া লাস্ট 7 ডেজে হচ্ছে আলাদা করে বাংলার ক্ষেত্রে যেমন কবি পরিচিতিগুলো, এটা থেকে আমার কাছে মনে হচ্ছে কোশ্চিন প্রত্যেকবারই আসে। আর রিসেন্ট তখন যেসব মানে বৈশ্বিক যে সিচুয়েশনটা ছিল সেটা সম্পর্কে হালকা জানা, এই প্রিপারেশনগুলো ছিল আমার কাছে কলেজ অ্যাডমিশনের জন্য প্রিপারেশন। মানে জিকের জন্য বেসিক্যালি আমরা ফোকাস করবো যেগুলো সাম্প্রতিক বিষয়গুলো রয়েছে, কারণ অনেক সময় দেখা যায় কি যারা আর কি অ্যাডমিশন দিতে যাচ্ছে আর কি কলেজ অ্যাডমিশন, তো ওরা না আমাদের একটা এরকম একটা ক্যাজুয়াল একটা কি বলবো হ্যাবিট আছে যে আমরা ভাবি যেগুলো আমরা পারি না সেই জায়গাগুলোতে আমি একটু ফোকাস করতে চাই। বা ধরো জিকে নিয়ে আমরা তো অনেক বেশি টেন্স থাকি যে আল্লাহ জিকে না পারলে কি হবে, আমরা তো জিকে এত পড়তে পারবো না। সো তোমার কি মনে হয় মানে
জিকের পোর্শন কতটুকু, আমরা যদি রেশিও চিন্তা করি পুরো কোয়েশ্চেনের মধ্যে জিকের পোর্শন কতটুকু ছিল? এটা তো প্রত্যেকবার ভ্যারি করে, বাট আমাদের ক্ষেত্রে এটা ছিল যে মনে হয় 50টার মতো, টোটাল মনে হয় 25টার মতো ছিল, যেহেতু আমাদের শর্ট কোশ্চেন ছিল। তো তার মধ্যে দেখা যাচ্ছে 2-3টা, বাট এটা খুবই বেশি হিউজ নাম্বার বের করে এরকম না। বেসিক রিসেন্ট ডেভেলপমেন্টসগুলো যদি একটু জানা থাকে তাহলে মোটামুটি পারা যায়। বাট আমার কাছে মনে হয় যে হ্যাঁ ওইদিকে আমার ঠিক আছে, ওইদিকে আমি একটু উইক আছি, তো লাস্ট 7 ডেজের জন্য যে আমি ওইদিকে বেশি ফোকাস দেবো এটা না দিয়ে আমার কাছে মনে হয় আমার যেটা স্ট্রং পয়েন্ট আছে সেই জায়গা থেকে যেন আমার কোনো মিস্টেক না হয় এটা ইনশিওর করা বেশি ইম্পর্টেন্ট। প্র্যাকটিস করতে থাকি। এটা ভালো বলছো। আচ্ছা, তোমাদের ক্ষেত্রে তোমাদের অ্যাডমিশন জার্নি কেমন ছিল? আপু এসএসসির পরই মোটামুটি একটু গ্যাপ নিয়েছিলাম, ফার্স্টে একটু চিলের জন্য, পরে অ্যাডমিশনে পড়াশোনা শুরু করে দিয়েছিলাম। আমার অনেক ফ্রেন্ডসরা বিভিন্ন কোচিং সেন্টারে যুক্ত ছিল, বাট আমি পার্সোনালি কোনো কোচিং সেন্টারে যুক্ত ছিলাম না। আমি অ্যাকচুয়ালি নিজেই পড়েছিলাম। মেইন বুকের উপর আমি অনেক বেশি ফোকাস দিতাম সব সময়। আমার একটা টু ডু লিস্ট থাকতো, ওই টু ডু লিস্টে আমি লিখে রাখতাম যে আজকে এটা পড়বো, তো ওইটাই আমি সবসময় মেনটেন করতাম। আর মেইন বুক আর পাশাপাশি বিভিন্ন ধরনের মক টেস্ট দিতাম, বিভিন্ন যেমন তখন চর্চা অ্যাপের আমি বিভিন্ন ওখানে যে মক টেস্টের অপশনটা ছিল ওখানে দেখা যেত যে ওই মক টেস্টগুলো দিয়ে আমি অ্যাক্টিভ রিকল করে জিনিসগুলো আরেকটু ঝালাই করে নিতাম, পড়াশোনাকে এভাবে একটু গুছিয়ে নিয়েছিলাম। তো যেটা বলেছিলাম যে আমার অ্যাকচুয়ালি একটা ছিল যে হয় হলিক্রস কলেজে পড়বো, না হয় জেলার যে কোনো একটা কলেজে ভর্তি হতে হবে, এটা আমার বাসা থেকে একটা কন্ডিশন ছিল। তো আমার অ্যাকচুয়ালি ঢাকাতে পড়ার যেহেতু খুবই ইচ্ছে ছিল, তাই আমার খুবই এটা বলতে গেলে নিজের থেকেই অনেক ভালো করে পড়াশোনা করেছিলাম যেন এখানে আমি টিকতে পারি, অ্যাডমিশন নিতে পারি। যাক আলহামদুলিল্লাহ, পরে তো অ্যাডমিশন হলোই। সো তুমি চর্চা অ্যাপের কথা বললে, সো তুমি কি মনে করছো যেমন তুমি মক টেস্ট দিয়ে উপকৃত হয়েছো, তোমার অ্যাক্টিভ রিকল করার মতো সক্ষমতা অর্জন হয়েছে, তো তুমি কি সাজেস্ট করছো তোমার যারা আর কি সামনে আপকামিং অ্যাডমিশন এক্সাম দিতে যাচ্ছে, কলেজ অ্যাডমিশন এক্সাম, সো তারা কিভাবে উপকৃত হতে পারে? হ্যাঁ, আমার কাছে মনে হয় অবশ্যই এটা খুবই উপকারী, বিকজ আমরা যখন যে কোনো একটা জিনিস পড়ি, হ্যাঁ, আমাদের শুধুমাত্র আমরা যদি ওটা শুধু পড়তেই থাকি উইথাউট প্র্যাকটিসিং অর কোনো এক্সাম দেওয়া ছাড়া, তাহলে ওই জিনিসটা অ্যাকচুয়ালি বেশি দিন আমাদের মানে মাথায় স্টে করবে না। তো তাহলে ওটাকে যদি আমরা লং টার্মে নিতে চাই, তো আমাদের অবশ্যই অ্যাক্টিভ রিকল করতে হবে, আর সেটার জন্য বেশি বেশি মক টেস্ট দিতে হবে। আর আমার কাছে মনে হয়েছে চর্চা অ্যাপে যে এই ফিচারটা আমার অ্যাকচুয়ালি এটা খুবই ভালো লেগেছিল, যে আমার প্রস্তুতিটাকে অ্যাকচুয়ালি আরও সহজ করে দিয়েছিল ওই টাইমে। তো আমি অবশ্যই সাজেস্ট করব যেন এই ফিচারটা ইউজ করা হয়, তাহলে দেখা যাবে যে পড়াশোনা আরও একটু বেশি গুছানো করা পসিবল হয়ে যাচ্ছে। ওকে, সো এবার তোমার অ্যাডমিশন জার্নিটা কেমন ছিল? অ্যাডমিশন জার্নি যেহেতু জানতাম যে হলিক্রস কলেজে পড়বো ইনশাআল্লাহ, তো ওই ক্ষেত্রে মাথায় এটা ছিল, তবে পুরো ভ্যাকেশনটাও ডিস্ট্রয় করে দিইনি, নিজের জন্য সময় রেখেছিলাম। ওই শেষের 15 ডেজ আর 20 ডেজের মতো ওই মূল বইয়ের সাথে কানেক্টেড থাকাটাকে আমার অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে। যে আমাদের তো শর্ট সিলেবাস ছিল তখন, তো বলে দিয়েছেন যে শর্ট সিলেবাসের মধ্যে থেকে আসবে, সো অনেকটা বার্ডেন আমাদের কমে গিয়েছিল। তো প্রত্যেকটা টপিক, বায়োলজি বলি, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, তো প্রত্যেকটা টপিক শুরু থেকে শেষ পর্যন্ত বেসিক কনসেপ্টটাকে ক্লিয়ার রাখা। বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, আমার মনে হয় কোয়েশ্চেন ট্রিকি করুক, একটু ঘুরিয়ে দিও, কোনো না কোনোভাবে আমি অ্যান্সার করে কিছু লিখে চলে আসতে পারবো। তো এই জায়গা থেকে মূল বইয়ের সাথে কানেক্টেড থাকাটাকে অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে। সো আমরা অনেক সময় করি কি যে অ্যাডমিশন টেস্ট কি না কি অনেক এক্সট্রা অনেক কিছুকে ফোকাস করতে চাই, তখন মেইন যে বিষয়টা ওটা অনেক বেশি নেগলেক্টেড হয়ে যায় আমাদের কাছ থেকে, এটা কাট হয়ে যায়। সো আমার কাছে মনে হয়েছে যে অনেক কিছুকে ফোকাস না করে একদম মূল পয়েন্টে ফোকাস রাখা, এন্ড এই অনুযায়ী মনে হয় বেসিক ক্লিয়ার করে পড়াটা অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট, কনসেপ্টটা থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, সো এখান থেকে আমাদের অডিয়েন্সদের জন্য একটা সাজেশন থাকবে যে ওরা যেহেতু সবাই বললো যে মেইন বইটাতে ফোকাস করা অনেক সিগনিফিকেন্ট, সো আই গেস অন্য সব দিকে ফোকাস না করে আমরা যদি মেইন বইটাতে আমরা আমাদের নিজের যে কনসেপ্টগুলো সেগুলো একটু ক্লিয়ার করতে পারি, ও যেরকম বললো আমরা চর্চা অ্যাপে মক টেস্ট দিয়ে নিজের যে আমাদের নিজের যে অ্যাবিলিটিগুলো আছে বা আমরা এক্সাম দিচ্ছি, আমরা
আমরা আমাদের যে যে নলেজটা অর্জন করলাম সেটা আমাদের মাথায় কী অ্যামাউন্টে থাকছে সেটা আমরা প্র্যাকটিস করে নিতে পারি। সো এই জিনিসটায় আমরা একটু ফোকাস করবো যারা অডিয়েন্স আছে, যারা শুনছি। ওকে, অ্যাজ উই নো যে নর্ডেম কলেজে ভাইবা যে পার্টটা আছে অ্যাডমিশন প্রসেসের, এটা খুবই ট্রিকি একটা পার্ট, বিকজ এখানে অনেক অনেক ধরনের কোয়েশ্চেন করা হয়, অনেক অনেক কিছু দেখা হয়, এবং একটা মেজরিটি অফ দ্য স্টুডেন্ট কিন্তু এখান থেকে বাদ পড়ে। তো তোমার ভাইবার এক্সপিরিয়েন্সটা কী কী ছিল, কীরকম ছিল, এবং ভাইবায় যদি কেউ বাদ না পড়তে চায় সেক্ষেত্রে তার কীরকম আসলে প্রস্তুতি নেওয়া উচিত, বা কী আসলে তার থাকা উচিত, বা অনেকে আছে যারা ক্লাস 8 থেকে নটরডেমে ভর্তির স্বপ্ন দেখছে তারা, তো তাদের এখন থেকে কী কী করা উচিত? জি অবশ্যই। আমার এক্ষেত্রে বলবো যে নটরডেম কলেজের যে ভাইবাটা, আমার কাছে মনে হয় টিচাররা এটা নেন শুধুমাত্র এটা দেখার জন্য যে আচ্ছা ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু নটরডেমের বাইরের জেলা থেকে আসে, তো তারা ঢাকাতে এসে সেটেল হতে পারবে কিনা, তার চারপাশে পরিবেশের সাথে কত দ্রুত মানাতে পারবে, কারণ এইচএসসি টাইমটা খুবই কম, এই টাইমের মধ্যে সব কিছু সেটেল হওয়া, এই জিনিসটা যাচাই করার জন্য স্যাররা মূলত এই ভাইবারটা রাখেন। ফর মি লাইক আমার ভাইবা যখন পড়েছিল, স্যার কিন্তু এমন না যে সবসময় বই থেকে কোশ্চেন করবেন, উনি আমাকে যেমন ওনারা আমি আলাদা করে একটা ফাইল জমা দিয়েছিলাম যেখানে স্যাররা মূলত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো পার্টিসিপেট করেছি আমি ছোটো থেকে সেগুলো দেখেছিলেন। তো আমাকে দেখে স্যার মূলত একটা কোশ্চেন করেছিলেন প্রথমে যে আচ্ছা তুমি ন্যাশনাল লেভেলে কোন কোন জায়গাতে পার্টিসিপেট করেছো, তারপর যেই সার্টিফিকেটগুলো দিয়েছি কোনটার এক্সপিরিয়েন্স কীরকম ছিল এগুলো নিয়ে স্যাররা আমাকে জিজ্ঞেস করেছে। তো এইখানে আপনার দেখা যাচ্ছে যে এগুলো দেখার পরে স্যাররা ওইটার মাধ্যমে ডিসাইড করেন যে আচ্ছা ঠিক আছে এই কলেজের সাথে সুইটেবল হবে কিনা। আর যদি কেউ আপনার যে হ্যাঁ নটরডেম আমার প্যাশন আছে, আমার নটরডেমে যাওয়ার ইচ্ছা আছে, তাহলে আমি বলবো যে ইনিশিয়ালি যে জিনিসটা গুছানো শিখতে হবে। যেমন আমি যেটা করেছিলাম আমার ভাইয়ের থেকে এটা শিখেছিলাম যে আমি আলাদা করে একটা সিভি বানিয়েছিলাম আমার, আমি যতগুলো সার্টিফিকেট দিব, আচ্ছা আমি 30টা বা 40টা সার্টিফিকেট দিচ্ছি, কিন্তু ওইখানে আমাকে সবগুলো গুছিয়ে দিতে হবে যে আমি অলিম্পিয়াড সেক্টরে এই জায়গাতে ন্যাশনালে গেছি, জেলা পর্যায়ে গেছি, স্থানীয় বা জেলা শহর পর্যায়ে গেছি, আমি ডিবেটে আমি এই পর্যায়ে এখানে গেছি, তারপর আমি দেখা যাচ্ছে আপনার যে রিসার্চ যে কিছু কেস কম্পিটিশনগুলো হয় এখানে আমি কোন কোন জেলা পর্যায়ে গেছি, কোনটাতে ন্যাশনালে গেছি, তারপর স্পোর্টসে আমি কী কী অ্যাচিভমেন্টস আছে, এই জিনিসগুলোকে প্রত্যেকটাকে আমি যখন সুন্দর করে গুছিয়ে দিয়েছি এই জিনিসটা স্যাররা কিন্তু অনেক পজিটিভলি দেখেন। তো আমার কাছে মনে হচ্ছে যারা ভাইভাতে যাবে অবভিয়াসলি সবার কিছু না কিছু অ্যাচিভমেন্টস আছে, পড়ালেখা হোক বা এক্সট্রা কারিকুলার হোক, সেই জিনিসটাকে সে নিজেকে কত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবে এটা অনেক ইম্পর্ট্যান্ট। ভাইবা চলাকালীন কিছু অকওয়ার্ড কোশ্চেন স্যাররা ইচ্ছা করে করেন, যে স্যাররা ইচ্ছা করে আমাদের ওই অকওয়ার্ড সিচুয়েশনে ফেলতে চান যে আচ্ছা তুমি এটাতে কীভাবে রিয়্যাক্ট করছো এটাই স্যার দেখবেন। যদি কেউ ওভার রিয়্যাক্ট করে ফেলে বা জিনিসটা নর্মালি নিতে না পারে তাহলে ওটা একটা নেগেটিভ পয়েন্ট হিসেবে স্যাররা নর্মালি দেখেন। লাইক কয়েকজন হচ্ছে আপনার সাংস্কৃতিক কালচারাল সেক্টরে দেখেছিলেন যে আমি এই পর্যায়ে গেছি, তখন আমাদেরকে স্যাররাই স্টোরিগুলো বলেছেন যে স্যাররা ওখানে পারফর্ম করতে বলেছেন যে সবার যেহেতু সে বলেছে যে সেই পর্যায়ে ন্যাশনালে গেছে অবভিয়াসলি সে একটা অডিয়েন্সের সামনে পারফর্ম করতে পারবে, এমন না স্যাররা সব অনেকক্ষণ বলছে, বাট 30 সেকেন্ড 40 সেকেন্ড পারফর্ম করতে বলেছেন। তারপর যারা জিকেতে ভালো করেছে স্যাররা ওদেরকে দেখা যাচ্ছে জিকে থেকে এমনও আমার এক ফ্রেন্ড ছিল যাকে জিকে থেকে প্রায় 6 কি 7টা কোশ্চেন করেছিলেন স্যাররা। সো সব রকমই নিজেকে প্রস্তুত রাখতে হবে, আমি আমাকে যেভাবে রিপ্রেজেন্ট করব আমার ভাইবা বোর্ড থেকে আমার কোশ্চেনগুলো সেভাবেই আসবে আমার কাছে। তো রিপ্রেজেন্টেশনটা খুবই ইম্পর্টেন্ট। ভাইবাটা আমার কাছে মনে হয় যদি কেউ নিজেকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারে খুব বেশি কঠিন না, ভদ্রভাবে ড্রেস কোডটাও স্যাররা অনেক বেশি ফলো করেন যে কারা কীরকম ড্রেস কোডে এসেছে, কারণ স্যারদের কথা হলো যে ড্রেস কোডের মাধ্যমে তারা বুঝতে পারেন যে কে কতটা সিরিয়াস আসলে নটরডেমের ভর্তি হওয়া নিয়ে। এই জিনিসটা অনেকে দেখা যাচ্ছে একেবারে ক্যাজুয়াল চলে গেলে স্যাররা একটা ধারণা চলে আসে যে সে তুলনামূলক কম সিরিয়াস। সো এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে ভাইবা বোর্ড নিয়ে বেশি প্রেশার না নিয়ে আমাকে ইন ফিউচারের জন্য জিনিসটা একটু সুন্দরভাবে গুছিয়ে নিতে হবে, নিজেকে রিপ্রেজেন্ট করতে হবে, তাহলে ইনশাল্লাহ কোনো রকম সমস্যা ফেস করবে না। আচ্ছা, ওরা যেরকম বললো যে ওদের সময়টাতে আই গেস ভাইভা খুবই সিভিয়ারলি নেওয়া হতো না, বা হতে পারে তোমরা ফেস করো নাই, বাট আমাদের ক্ষেত্রে একটু ছোট্ট একটা ভাইভা টাইপের নেওয়া হয়েছিল। ও যখন বললো তখন আমি একটু রিলেট করতে পারলাম, কারণ আমাদেরকেও নর্মালি যখন আমরা ফর্ম জমা দিচ্ছি বা আমরা ধরো একটা সার্টিফিকেট জমা দিচ্ছি বা নিয়ে যাচ্ছি একদম বেসিক পর্যায়টাতে, তখন আমাদেরকে নর্মালি জিজ্ঞেস করা হতো যে তুমি কোথায় থাকো, তুমি ঢাকার যে এনভায়রনমেন্ট আছে ওটার সাথে কোপ আপ করতে পারবে কি না, জাস্ট টু মেক শিওর যে তুমি এই স্ট্রেসগুলো নিতে পারবা, তুমি ঢাকায় এসে থাকতে পারবা, কোপ আপ করতে পারবা এবং ডেইলি কলেজে প্রেজেন্ট থাকতে পারবা, সামথিং লাইক দ্যাট। সো ও যে জিনিসটা বললো যে একদম ইমিডিয়েট সিচুয়েশনে কীভাবে তুমি রিয়্যাক্ট করতেছো, ভাইভা এই জিনিসটা অনেক বেশি ম্যাটার করে। সো ইয়া,
সিমিলার সিমিলার ফিডব্যাক আসলে আমিও দিব, যে আমারও ভাইবাটা একদম এরকমই ছিল। আমার ক্ষেত্রে আমাকে অনেক অনেক জিকে কোয়েশ্চেন জিজ্ঞেস করছিল। তো আমাকে জিজ্ঞেস করছিল যে বাংলাদেশের সবচেয়ে উত্তরের জায়গা কোনটা, দক্ষিণের জায়গা কোনটা, এরকম কোয়েশ্চেন জিজ্ঞেস করছিল। দেন আমাকে জিজ্ঞেস করছিল যে জাপানের হচ্ছে সম্রাট যে তার নাম কি। তো এটার পরে একটা রিজন ছিল যে আমার যেটা মনে হয়েছে যে তারা এটা দেখতে চেয়েছিল যে আমি পত্রিকা বা এগুলো আমি আসলে পড়ি কিনা, কারণ তখন কেবল হচ্ছে আসলে সম্রাট, জাপানের যিনি সম্রাট তিনি আর কি মারা গিয়েছেন এবং নতুন একজন আর কি তার স্থান নিয়েছেন। তো জিকে আর কি বেশ ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট। এই ক্ষেত্রে হচ্ছে আপ টু ডেট জিকে গুলো খুব কাজে লাগে, যে আমি হচ্ছে দুনিয়ার সাথে কিপ আপ করতেছি কিনা, আমি হচ্ছে নলেজেবল থাকতেছে কিনা, এগুলো আর কি। আমার ক্ষেত্রে আমার তেমন ইসিএস ছিল না, আমার ক্ষেত্রে আমার বায়োলজি অলিম্পিয়াডে পার্টিসিপেশন ছিল, একটা এমইউএন ছিল, তো ওগুলোর ব্যাপারে আমাকে জিজ্ঞেস করছিল। অ্যান্ড আমার ভাইবা নিয়েছিল স্টিফেন স্যার আর কি। ওকে এখানে আমার একটা কোয়েশ্চেন আছে যে তোমরা সবাই তো এখানে ঢাকার বাইরের, তাই না? আচ্ছা, তো ঢাকার বাইরে থেকে একজন শিক্ষার্থী যখন আসলে ঢাকায় পড়তে যায়, ঢাকার পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার থাকে। অ্যান্ড অ্যাজ উই নো যে হোলি ক্রস কলেজ অ্যান্ড নটরডেমের কলেজ স্টুডেন্টদের মধ্যে মেজরিটি কিন্তু ঢাকার বাইরে থেকে আসেন তারা ঢাকায় পড়তে। তো সেক্ষেত্রে ঢাকার বাইরের স্টুডেন্ট হিসেবে তোমার হচ্ছে ঢাকার পরিবেশের সাথে মানিয়ে নিতে কিরকম কষ্ট হয়েছে, বা ইন জেনারেল তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। যেটা বলবো যে এই দিক থেকে আমার একটা অ্যাডভান্টেজ ছিল, আমি বললাম তো আমার ভাই হচ্ছে নটরডেমিয়ান ছিল, তো ভাই সেই সময় ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিল। তো আমার ভাই হচ্ছে নটরডেম কলেজের পিছনেই হচ্ছে অনেকগুলো হোস্টেল রয়েছে যেখানে নর্মালি নটরডেমের স্টুডেন্টরাই থাকে। তো দেখা গেছে যে আমার ভাইও দেখা যাচ্ছে আমার জানতো যে আমার ইচ্ছা তো নটরডেম যাওয়া, সো ওয়েট করেছিল যে যদি আমার নটরডেম হয়ে যায় তাহলে হয়তো একসাথেই থাকবো। তো আমার ভাইয়ের সাথে আমি এক রুমে থাকতাম। তো এটাতে আমার যেটা দেখা গেছে ইনিশিয়ালি যেসব সমস্যা সেগুলো ফেস করতে হয়নি, আমার ভাই সেদিকে আমাকে হেল্প করেছে। বাট নটরডেমের মানে বাইরে থেকে গেলে যে জিনিসটা সবচেয়ে বেশি সমস্যা হয় যে হঠাৎ করে ফ্যামিলি থেকে বাইরে যাওয়া। হ্যাঁ ভাই আছে, বাট বাসা থেকে একটা নর্মাল কমফোর্টেবল পরিবেশ থেকে বের হয়ে আমি একটা নতুন পরিবেশে গেছি। ওখান থেকে মানিয়ে নেওয়ার জন্য নটরডেম আমাকে যেটা করে প্রথম থেকে একবারে যত বেশি বারে প্রেশার দেওয়া, প্রথম থেকে কুইজ এগুলা। এখন এগুলার সবচেয়ে ভালো উপায় হচ্ছে কি এগুলা নিজেকে মানিয়ে নেওয়ার না, নিজেকে ওই প্রেশারটা দেওয়া। আচ্ছা ঠিক আছে, আমার সামনে পরীক্ষা আছে, আমাকে ওটা নিয়ে ফোকাস করতে হবে, মনোযোগটা ওইদিকে ডাইভার্ট করতে হবে। আর যেটা বলবো যে হ্যাঁ সমস্যা তো অবভিয়াসলি ওখানে মানিয়ে নিতে সমস্যা হবে, কিন্তু সুবিধাও আছে। আমরা যারা বাইরে থেকে যাচ্ছি আমাদের চারপাশে দেখা যাচ্ছে যে সব নটরডেমিয়ান আছে। তো সেইখানে যেটা দেখা যায় যে কোনো রকম সমস্যা ফেস করলে বা যে কোনো রকম সমস্যা ফেস করলে, এমন হয়েছে আমরা রাত 3টার দিকে আমি একটা বই পড়ছি বা একটা কোনো কিছু পড়ছি, আমার সমস্যা হয়েছে, আমি সামনের রুমে গিয়ে ডিরেক্ট নক করেছি, আমার ফ্রেন্ড এসে আমাকে বলছে। তো এই যে জিনিসটা চলছে না, যে এমন হতো যে আমাদের রাত হচ্ছে অলমোস্ট 3টা-4টার দিকে। তো হ্যাঁ বাইরে থেকে গেলে ইনিশিয়াল কোপ আপ করতে গেলে একটা সমস্যা ফেস করতে হবে, পরিবেশ, ওখানকার খাবার দাবার, পানি, কোনো হোস্টেল খাবারই অত ভালো হয় না। কিন্তু ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে ভালো কোপ আপের উপায় হচ্ছে নিজেকে ওই প্রেশারটা দেওয়া। কারণ যারা জিনিসটাকে আসলে বেশি মনে করতে চায় যে হ্যাঁ আমি এই জিনিসটা বাসা মনে করছি, এই জিনিসটা নিতে পারছি না, ওদেরই না সমস্যাটা আরও বেশি হয়। আমি দেখেছি যে আমার কিছু ফ্রেন্ড আছে যারা অনেক ভালো অবভিয়াসলি, কিন্তু তাদের এটার কারণে দেখা যাচ্ছে হোম সিকনেস আসছে বা তুলনামূলক বেশি অসুস্থ হয়ে পড়ছে, কারণ ওরা মানে ওইভাবে করে মানাতেই পারছে না। তো এমন না যে সবাই একবারে মানিয়ে নিতে পারবে। আর আমি যে জিনিসটা ফলো করতাম যে ঠিক আছে আমি প্রত্যেক মান্থে একবার করে হলেও আমার ফ্যামিলির কাছে আসতাম, যে 2 দিনে ছুটি হোক, নিজের প্রেশার পড়তো, বাট তাও আমি চাইতাম যে না ঠিক আছে আমি সারা সপ্তাহ প্রেশার নিচ্ছি, এই 2টা দিন হচ্ছে আমি নিজেকে রিল্যাক্স করব। সো ক্লাস শেষ হলো, ক্লাস শেষ হয়ে আমি কলেজ ড্রেসে ডিরেক্ট চলে গেলাম রেল স্টেশন থেকে ডিরেক্ট বাসায় এসে এমন হতো যে সকাল 6টার দিকে আমি 6টার দিকে পৌঁছালাম, জাস্ট গিয়ে নিচে রুমে উঠে ফ্রেশ হয়ে কলেজ ড্রেস পরে আবার কলেজে চলে আসলাম। আর ব্যাকআপ হিসেবে কলেজ ড্রেসটা ব্যাগেই থাকতো, ইনকেস ট্রেন লেট করলে যেন আমি কলেজে গিয়ে চেঞ্জ করতে পারি। কিন্তু আমার কাছে এটা মনে হয়েছে যে হ্যাঁ ইনিশিয়ালি প্রেশারটা নিতে হবে, যে পড়াশোনার দিকে মাইন্ড ডাইভার্ট করতে হবে। আর সেকেন্ডলি বাসা যদি বা হোম সিকনেস যদি আসে তাহলে বাসায় যাওয়া, এই জিনিসটা নিজেকে ওখানে যদি আমি নিজেকে বন্ধ করে রাখি, জিনিসটা আরও বেশি নিজেকে স্ট্রাগল করানো হয়। আচ্ছা, সেম কোয়েশ্চেন গোস ফর দেম অ্যাজ ওয়েল। সো তোমাদেরকে ওপিনিয়ন, যারা আর কি ঢাকার বাইরে থেকে আসছে বা এক্সাম দিচ্ছে, সো তাদের জন্য জিনিসটা কোপ আপ করতে কীরকম হয় বা কী ধরনের কষ্ট হতে পারে? অ্যাকচুয়ালি এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ মনে হয় আমার কাছে, কারণ এর আগে মানে আমি যদি আমার কথা বলি পার্সোনালি, আমি এর আগে কখনো একা থাকিনি ওভাবে। আমাকে তো একাই এখানে থাকতে হয়েছে, সব কিছু একাই বলতে গেলে ম্যানেজ করতে হয়েছিল। বাট আমার একটা প্লাস পয়েন্ট ছিল যে আমার মামা ছিল, সো এই দিক থেকে একটু আমার এই যে অনেক হেল্প
পেয়েছি। তো আমি হলিক্রস কলেজ থেকে 5 মিনিটের দূরত্বে ওখানে একটা হোস্টেল ছিল, ওখানে তো মেয়েদের জন্য অনেকগুলো হোস্টেল আছে যেখানে দেখা যেত যে শুধুমাত্র হলিক্রসের মেয়েরাই থাকতো, যার ফলে কি হতো মানে দেখা যেত আমার পাশের রুমেও ক্রসেন, আমার এই রুমেও ক্রসেন। সো আপুরাও অনেক ভালো ছিল, তো তারপরে আমাদের ফ্রেন্ডসরা অনেক ভালো ছিল। প্রথম দিকে অনেক কষ্ট হতো অ্যাকচুয়ালি অ্যাডজাস্ট করতে, কজ ফ্যামিলি থেকে দূরে, নতুন পরিবেশ, তারপর কলেজের তো নিত্য নতুন প্যারা, এক এক সময় এক এক এই কুইজ সেই কুইজ, তারপর বাট অ্যাকচুয়ালি আমার হোস্টেলটাও অনেক ভালো ছিল, পরিবেশটা ভালো ছিল, আর আমার ওখানে অনেক ভালো ফ্রেন্ডস, তারপর অ্যাকচুয়ালি সবার কারণে আমার অতটা মানিয়ে নিতে প্রবলেম easy হয় না, হয়েছে। মানিয়ে নিতে খুবই ইজি হয়েছিল আমার জন্য পরবর্তীতে। আর পরে অ্যাকচুয়ালি আর এটা নিয়ে তেমন বেশি আর প্রবলেম ফেস করতে হয়নি, সহজেই মানিয়ে নিতে পেরেছিলাম। আচ্ছা, তো তোমার ক্ষেত্রে? আমার ক্ষেত্রে তো সেম, আমি হাসিনের সাথে অনেকটাই একমত যে ফ্যামিলির বাইরে থেকে আসা এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যেমন আমরা তো বাসায় যখন থাকি একটা কমফোর্ট জোনের মধ্যে থাকি, তো এই কমফোর্ট জোন থেকে বের হয়ে এসে একদম সম্পূর্ণ নতুন একটা পরিবেশ যেখানে সবাই অপরিচিত, তবুও একটা জায়গায় গিয়ে এটা মনে হয়েছে যে আমার আশেপাশে যারা আছে সবাই তো বাসার বাইরে থেকে আসছে, সবাই তো কোপ আপ করছে। তো আমার কলেজের একদম অপোজিটেই মানে কিছু মানে হোস্টেল ছিল। তো আমার মনে হয় কি যারা বাইরে থেকে যাবে, যদি জুনিয়রদের জন্য সাজেশন চাওয়া হয়, আমি বলবো যে এমন কোনো হোস্টেল সিলেক্ট করা যেখানে আশেপাশে সব এইচএসসির স্টুডেন্টরা থাকবে, সিনিয়ররা থাকবে। তো এই ক্ষেত্রে সিনিয়রদের কাছ থেকে আমি অনেক হেল্প পেয়েছি। আমার রুমমেট মানে এইচএসসিয়ান ছিলেন, সিনিয়র ছিলেন, তো আপু তো দেখতেন যে আমি কি প্রেশার ফিল করছি, বা আপু এই সেম প্রেশারের মধ্য দিয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপু অনেক হেল্প করেছেন। আমার উইকেন্ডে বাসায় যাওয়া হয়নি, তবে আমার খারাপ লাগলে আমি বাবা মাকে নিয়ে আসতাম আর কি। এটা আমার মানে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ছিল যে আমার একটু হলে আব্বু আম্মু চলে আসেন, দেখা গেছে আসতেন 2-3 ঘন্টা আমার সাথে থাকতেন, আবার চলে যেতেন। আর কলেজ লাইফের স্ট্রেসটা এমন, আমি আপ তো আই গেস আমার সাথে এগ্রি করবে, হলিক্রস অ্যান্ড এনডিসি দুটার কলেজ লাইফের যে স্ট্রেস লেভেলটা এটা খুবই মানে আনইমাজিনেবল। অ্যান্ড এই টাইমটাতে ফ্যামিলি সাপোর্ট থাকাটা অনেক সিগনিফিকেন্ট, কারণ আমি আমার সময়টাতে পেয়েছি আলহামদুলিল্লাহ। তো ওই সময়টাতে ফ্যামিলি সাপোর্ট ছাড়া কোপ আপ করা একটু টাফ। যারা আর কি অডিয়েন্স যারা ঢাকার বাইরে থেকে আসবেন, আশা করি এই জিনিসটা মাথায় রেখে এবং যদি কোপিং অ্যাবিলিটি থাকে এটা চিন্তা ভাবনা করিয়ে যেন আসেন। কারণ আমরা এর মধ্যেও দেখেছি অনেকবার যে যারা আর কি মানিয়ে নিতে পারেনি, ইভেন আমাদের সেকশনেও ছিল একটা মেয়ে, ও মানিয়ে নিতে পারছিল না, বাসা থেকে এত দূরে এসে এই সব কিছু মানিয়ে নেওয়া ওয়াজ রিয়েলি টাফ ফর হার। সো ওর কী করতে হয়েছে, ও 1 বছর পর ড্রপ আউট করে। সো এই সব কিছু চিন্তা ভাবনা করে যারা অডিয়েন্স দেখছেন তারা যেন ডিসিশন নেন। সিমিলার কেস আমার একটা ফ্রেন্ডের ছিল, ওর নাম বলবো না অবভিয়াসলি। সিমিলার ফ্রেন্ড একটা আমারও ছিল, ও হচ্ছে 6 মাস পর আর কোপ আপ করতে পারে নাই, পরে ও আর কি বগুড়াতে হচ্ছে চলে গেছে, ফেরত গেছে। এরকম আসলে হয়, আসলে পুরো একটা নতুন একটা শহরে একদম অচেনা মানুষদের সাথে একা আসলে থাকা। আমিও হোস্টেলে হচ্ছে কি ও যেগুলো স্টোরিজগুলো বললো আমি রিলেট করতে পারছিলাম। আমারও হচ্ছে এরকম সিমিলার হতো যে আমাদের আসলে মানে রাতটা শেষ হতো আসলে মানে ঘুমানোর টাইম ঘুমাতাম আমরা আসলে 4টার সময় ঘুমাই, দেন আমি আবার 7:50 উঠতাম, উঠে 8টার ক্লাস ধরতে যাইতাম। অ্যান্ড এটাও ছিল যে যখনই যে সময় বের হই না কেন কেউ না কেউ অলওয়েজ দেখি যে হোস্টেলের ভিতর কেউ না কেউ পড়তেছে। অ্যান্ড রুমমেটে যাতে ডিস্টার্ব না হয় জন্য তাদের হচ্ছে টেবিল নিয়ে তারা হচ্ছে পড়তেছে, কিন্তু তারা পড়তেছে। অ্যান্ড সবার আরেকটা জিনিস আমার অনেক ভালো লাগতো যে সবাই অনেক 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 বেশি বই পড়তো, অনেক বেশি ম্যাটেরিয়ালস পড়তো। অ্যান্ড এখান থেকে আমার মনে পড়লো যে আমাদের তো হচ্ছে কুইজ হয়, তোমাদের তো কুইজ হয় প্রত্যেক সপ্তাহে 2টা করে। আচ্ছা, তো কুইজের ক্ষেত্রে আমরা জানি যে কোয়েশ্চেন প্যাটার্নটা টিপিক্যাল এইচএসসি এক্সামসের মতো হয় না, এটা অনেক অনেক ডিফারেন্ট হয়। যেমন তোমাদের ক্ষেত্রে, যেমন আমাদের নটরডেমিয়ানদের ক্ষেত্রে আমাদের একটা আপকের নাম ছিল ফিজিক্স। তোমার যদি ফিজিক্স কুইজ নিয়ে যদি একটু এক্সপিরিয়েন্সটা বলতা, ফিজিক্স কুইজ, তারপরে আমাদের যে ম্যাথের যে কুইজগুলো আছে কুইজগুলো হতো, অ্যান্ড এইগুলো ইন জেনারেল যেহেতু তুমি এখন ইঞ্জিনিয়ারিং পড়ছো, তোমাকে আসলে কিভাবে হেল্প করেছে? একটা কথা আছে না যে ইঞ্জিনিয়াররা দেখা যাচ্ছে যে এক রাতে সব পড়ে ফেলতে পারে। আচ্ছা, এই জিনিসটা শুরু হয় কিন্তু আপনার কলেজ লাইফ থেকেই। আমি পড়ছি কিন্তু আমরা সবসময়, আমি যেমন যেটা করতাম যে ফিজিক্স কুইজ হোক বা ম্যাথ কুইজ হোক, একটা তো নর্মাল বই নিয়ে পড়ছি, বইয়ের পাশাপাশি হয়তো গাণিতিক পদার্থবিজ্ঞান বইটা বা গাণিতিক রসায়ন বইটা একসাথে নিয়ে বসা, যত পারি প্র্যাকটিস করা। আমি জানি কমন আসবে না, আমি জানি একটাও কমন আসবে না, কিন্তু প্র্যাকটিসটা, জি, কিন্তু ওই যে
ওই টাইমে নিজের মাথাকে যেন খাটাতে পারি, যেন মাথাটা আমি ফার্স্ট ইউজ করে আমি অ্যান্সারটা কাছে যেতে পারি, রিলেটেবল কিছু করতে পারি, এই জন্য করতে হবে কি অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তো সারা রাত ধরে ফিজিক্স পড়া, আর শুধু যে আমার কুইজের জন্য যে অন্য কিছু সবাই আটকে থাকবে তা কিন্তু না, আমার ল্যাব চলছে, আমার ক্লাস চলছে, আমার ক্লাস ওয়ার্ক সব কমপ্লিট করে রাখতে হচ্ছে, সব কিছু আমাকে একসাথে যেতে হচ্ছে। বাট আলাদা করে কুইজের জন্য আমাকে ওই রাতটা আলাদা করে দিতেই হবে। তারপর যদি আমি বলি ম্যাথ কুইজের ক্ষেত্রে, ম্যাথ কুইজে নরডেমে কী হয়, 25 থেকে 30 মিনিট টাইম পাওয়া যায়, 2টা সিকিউ 5টা এমসিকিউ, এইটা কমপ্লিট করা পসিবল ইনাফ। লাইক আমার ক্ষেত্রে আমি যেমন হয়েছে মনে হয় সর্বোচ্চ 22 মার্ক অ্যান্সার করেছিলাম একবার 25 মার্কের মধ্যে, এটা আবার 100তে কনভার্ট করা হয়। তাও দেখা যাচ্ছে এটাতে কিন্তু এমন না যে মানুষজন 25 পায় না, 25 পায়। ইমাজিন করেন 25 মিনিটে আমরা নর্মালি একটা সিকিউ লিখি গেতে 15 থেকে 20 মিনিট লাগে। ম্যাথের ক্ষেত্রে একটু টাইম লাগে আরো বেশি। আর এমন না যে স্যাররা ছোট দিবেন, স্যাররা বেছে বেছে বড় ম্যাথগুলাই দিবেন। স্যারেরা হচ্ছে ইন্টিগ্রেশন এন্ড ডিফারেন্সিয়েশনের টাইমে 10টা ইন্টিগ্রেশন দিবেন, হ্যাঁ, আর হচ্ছে 5টা এমসিকিউ দিবেন, অ্যান্ড এক্সপেক্ট করবেন যে আমরা আসলে 20 মিনিটের 20 মধ্যে মিনিটের পুরো মধ্যে জিনিসটা আসলে র্যাপ করে জি। স্যারকে জমা দিয়ে দিব। বাট আমার যেটা মনে হয়েছে যে এই যে আমরা মাত্র 20 মিনিটে এত বেশি অ্যান্সার করতেছি, এটা কিন্তু আলটিমেটলি আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের যে রিটেন পার্টগুলো থাকে, রিটেন অ্যান্ড এমসিকিউ বোথ, দুইটার জন্যই আমাদেরকে একদম কলেজ লাইফ থেকে ট্রেন করে। বিকজ ওখানে আমরা আসলে যে টাইম ম্যানেজমেন্টের যে ব্যাপারটা আছে, যে আমার হচ্ছে শর্ট টাইম আমার ক্যালকুলেশন করা লাগবে, ক্যালকুলেটর আমার হচ্ছে কি নাম্বারসগুলো চাপতে হবে, তাড়াতাড়ি আমার ক্যালকুলেট করতে হবে, পুরো জিনিসটা আমরা একদম ফার্স্ট ইয়ার থেকে মোটামুটি কন্ডিশন থাকি, আর এটা পরবর্তীতে অন্যান্য ইনস্টিটিউশনস থেকে একটু হলেও আগে রাখে, বিকজ আমাদের প্রেজেন্ট প্যাটার্নটা অনেক ডিফারেন্ট। তারপর যেমন ওই যে আপনার নির্দিষ্ট জায়গা থেকে আমাদের তো আলাদা পেজ দিয়ে দেয় যে এই পেজে আমাকে অ্যান্সার করতে হবে। তো ওইখানেও ফিজিক্স বলেন বা আইসিটি বলেন, বায়োলজি, এগুলোর ক্ষেত্রে কী হয়, লিমিটেশন থেকে যে একটা কোশ্চেন অ্যান্সারের জন্য আমাকে এতটুকু স্পেস দেওয়া হবে, এটা আমাকে ফার্স্ট থেকে এই অ্যাডমিশন ফেজের জন্য আগে থেকে প্রিপেয়ার করে রাখে। সো অ্যাডমিশন ফেজে গিয়ে যখন আমি নতুন করে ফেস করবো যে হ্যাঁ আমার কাছে পেজ লিমিটেশনস আছে, তখন ওই জিনিসটা না আমার কাছে নতুন কিছু না, ওই জিনিসটা আমি আগে থেকে জানি। লাইক আমি যখন অ্যান্সার করতাম, আমি করতাম কি একটা এতটুকু স্পেসকে আমি 3 ভাগে ভাগ করতাম, দেন 3 রোতে আমি অ্যান্সার করতাম। এগুলো শেখাতেন গিয়ে স্যাররাই ক্লাসে শেখাতেন। তারপর আমার কাছে একটা জিনিস নরডেমে খুবই স্পেশাল লাগতো যে স্যাররা যখন ক্লাসে এসে শুরু করেন, ওনারা শুরুই করেন কিন্তু এমন থেকে যে হ্যাঁ তোমাকে মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেতে হবে বা ঢাবিতে যেতে হবে তোমাকে। এমন না যে ওনারা এইচএসসি নিয়ে কথা বলছেন, ওনাদের মানে বেসিক ক্রাইটেরিয়ায় চলে যায় অ্যাডমিশনে ডিরেক্ট, কারণ ওনারা জানেন যে যারা এখানে এসেছে তারা ইনশাল্লাহ নিজেদের যতটুকু পারে নিজের বেস্টটা দিবে এবং এইচএসসিতে একটা ভালো করবে। বাট ফার্স্ট থেকেই যে একটা অ্যাডমিশন প্রিপারেশন রাখা, ওই অনুযায়ী নিজের বেসিকটা তৈরি করা, ওই অনুযায়ী ফার্স্ট থেকে ফোকাস রাখা, ওই জিনিসগুলো ফার্স্ট থেকে কভার দেওয়া, এই জিনিসটা স্যাররা আমাদেরকে প্রথম থেকে মানসিকভাবে প্রিপেয়ার করে দিতেন। আমরা ক্লাসে বসে আছি বা ওই যে কুইজ আছে, কুইজ আসার জন্য যে আমরা বাইর হচ্ছি, ইভেন পুরো রাস্তা দেখা যাচ্ছে বই খোলা আছে, বই খোলা না থাকলেও নিজের একটা শর্ট নোট বানানো থাকবে, শর্ট নোট বানানোটা যতক্ষণ না পরীক্ষা শুরু হচ্ছে সেটা দেখতে থাকা। আমার কুইজের রুম ছিল হচ্ছে টিম ভবনের নিচতলাতে, আমারও আপনারও। তো ওইখানে যেটা দেখা গেছে যে ওটা রুমটা খুলতে তো একটা নির্দিষ্ট টাইম আছে যে এই টাইমের আগে খুলবে না। তো ওটার সামনে কিছু বসার স্পেস আছে, ওখানে মানুষজন আগে যেত জাস্ট ওখানে বসে লাস্ট মোমেন্ট পর্যন্ত পড়তে পারে, কারণ না হলে আগে না গেলে ওখানে বসার জায়গা পেত না। সো এই এক্সপিরিয়েন্সটা নিজেকে পড়ালেখাটাকে নর্মালাইজ করা, যে কোনো পরিবেশে খাপ খাওয়ানো, যে কোনো পরিবেশে নিজেকে চারপাশে যা হচ্ছে হোক তুমি পড়াশোনা করো, এই জিনিসটা কুইজ কালচারটা আরও বেশি আপনার আমাদের মধ্যে দিয়ে দেয় যে হ্যাঁ তোমাকে রেগুলার থাকতে হবে, ভালোভাবে পড়াশোনা করতে হবে, এবং প্রত্যেকটা পরীক্ষার নাম্বার আমার কিন্তু পরবর্তী পরীক্ষাগুলোতে ইম্প্যাক্ট ফেলবে। এমন না যে আমি ইঞ্জিনিয়ারিংয়ে যেটা হয় আমাদের যে বেস্ট অফ 3 হয় না, হয় 4টা পরীক্ষার মধ্যে 3টা। বাট আমাদের কলেজে যেটা হতো যে প্রত্যেকটা পরীক্ষার মার্কসই, ইভেন আমাদের তো ফার্স্ট ইয়ারে 2টা পরীক্ষা হয়েছি, ফার্স্ট ইয়ারে তো 2টা পরীক্ষা হয়, ফার্স্ট যে পরীক্ষাটা হবে টোটাল ওইটার একটা পার্সেন্টেজ কিন্তু আমাদের ফার্স্ট ইয়ার ফাইনালেও অ্যাড হয়। সো এইটার কারণে প্রথম থেকে যে সিরিয়াসনেসটা থাকা, এই জিনিসটা অনেক বেশি হেল্প করে ফর এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন প্রিপারেশন। আর একটা যেটা বললাম যে হোম সিকনেস কাটাতে। আচ্ছা, সো তোমাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, কারণ আমরা কিন্তু দেখেছি যে আমাদের ইন্দ্রজিৎ স্যার, তারপর হচ্ছে কাজল স্যার, ওনারা যখন এক্সাম নিতেন আমাদের ম্যাথ, তো একটা সার্টেন জায়গা ফাঁকা রেখে দিতেন যে এইটুকুর মধ্যে তোমার কভার আপ দিতে হবে, তোমার ইন্টিগ্রেশন যত বড় হোক না কেন তোমরা এই জায়গাটুকুর মধ্যে কভার আপ দিবে। তারপরে নিউটন স্যারেরও একটা ছিল, উনি আমার এক্স্যাক্টলি মনে আছে, উনি বলেছিল যে তোমরা পেজটাকে 2 ভাগ করবা, তারপরে ছোট 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 করে লিখবা, কাগজি লেবুর মতো বড় করতে হবে না, ছোট করে লিখবা। তারপরে এমনও বলতো যে তোমরা প্রয়োজনে ক্লাসেই প্র্যাকটিস করো, বিকজ অনেকে কি হতো তাদের লেখাগুলো অনেক বড় বড় ছিল, সো এক্সাম খাতায় অ্যাডজাস্ট করতে অনেক প্রবলেম হতো, যার ফলে
এটা কিন্তু অনেক অ্যাডমিশনও ধরনের- ইম্প্যাক্ট ফেলতো আগে, হ্যাঁ, হ্যাঁ। কারণ অ্যাডমিশন আমরা কিন্তু একটা সার্টেন স্পেস পাই যেটার মধ্যে আমাদের কভার আপ করতে হবে, আমরা যা পারি ওইটুকু, আমাদেরকে এক্সট্রা কখনো পেজ দেওয়া হবে না। ইভেন টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটাও কাইন্ডা ওরকম। আর কোয়েশ্চেন হার্ড করার ব্যাপারটা যদি বলি, আমার এখনও ক্লিয়ার মনে আছে, আমরা ফিজিক্স এক্সাম দিয়েছিলাম, দেবাশিস স্যার, আমি জানি না শ্রদ্ধেয় স্যার উনি কোথা থেকে এত এত কঠিন একটা স্যার সব সময় অনেক আনকমন কোশ্চেন দিত, আর হলো যে মানে ওনার কোশ্চেনগুলো অনেক ট্রিকি হতো। Tricky যে হতো। মানে দেবাশিস বুঝে স্যারের যেত যে question এটা মানে- স্যারই করেছে। এক্স্যাক্টলি, দেবাশিস স্যারের কোয়েশ্চেন মানে আমরা চিন্তা করতাম যে এই সিটিতে আমাদের, এই সিটি না তো কুইজ হইতো আমাদের, তো এই কুইজে আমাদের 20 মার্কস আসা পসিবল, আমরা যদি 10 করতে পারি আলহামদুলিল্লাহ, জাস্ট পাসটা করলেই পাস হয়। করলেই হলো আলহামদুলিল্লাহ। তোমরা নিশ্চয়ই জানো যে চর্চা রিসেন্টলি আমাদের সামনে যে আপকামিং কলেজ অ্যাডমিশন রয়েছে, এটার জন্য একদম ফ্রি একটা লাইভ কলেজ অ্যাডমিশন প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে। সো এখানে আমরা কি করছি, এখানে আমরা এনডিসি এবং এনডিসির ভাইরা এবং যারা অভিজ্ঞ এই ভাইরা আমাদের 35+ ক্লাসেস নেবেন, তারপর আমরা 35+ মডেল টেস্ট দিতে পারবো। অ্যাট দ্য সেম টাইম লিডার বোর্ড থাকবে যেখানে আমরা আমাদের পজিশন, আমরা একজন আরেকজনের থেকে কীভাবে এগিয়ে, এই জিনিসটা আমরা জাস্টিফাই করতে পারবো। এছাড়াও তুমি যে বলে মক টেস্ট বা প্র্যাকটিস, আদার জিনিসপাতি ইনক্লুডেড। সো এই সেম জিনিসটা যদি তোমরা তোমাদের সময় পেতে, তাহলে তোমরা কিভাবে উপকৃত হতে? তোমাকে দিয়ে একটু শুরু করি। আমি যেটা বললাম যে আপনার হ্যাঁ 2 মাস আমি এনজয় করেছি, বাট ওই যে পড়ালেখাতে যেন পুরোপুরি বিচ্ছিন্ন না হয়ে যেত। আমার কাছে মনে হয় যে যদি এই প্ল্যাটফর্মটা এই সুযোগগুলো দেয়, চর্চা থেকে এই সুযোগগুলো পাওয়া যায়, তাহলে একজন নিজের লাইফটা এনজয় করুক, বাট তার পাশাপাশি একটা কোপ আপ করে রাখা যায়, ঠিক আছে আমি পার ডে একটা করে ক্লাস করলাম, বা ওই একটা নির্দিষ্ট টপিকের উপর আমার যখন মক টেস্ট আছে, আমি যখন এই মক টেস্টটা রেগুলারলি দিলাম, তাহলে আমার কাছে এটা মনে হয় যে যেই জিনিসটা নিজেকে মেনটেন করা, লাইক লাস্ট 7 ডেজ বা এই 10 ডেজে যেন আমি হঠাৎ করে অনেক ফুল সিলেবাস আমার কাছে সামনে একসাথে চলে আসে, এই জিনিসটা যেন ফেস না করতে হয়। এই যাতে আমার কাছে মনে হয় যে চর্চা অতিরিক্ত প্রেশার না দিয়ে পারফেক্ট যে লাইফ আর পড়ালেখার মধ্যে যে কম্বিনেশনটা, যেটা স্টেবল ব্যালেন্স রাখা, এইটার জন্য আমার কাছে মনে হচ্ছে যেটা অনেক বেশি সুবিধাজনক। কেউ যদি এটার সাথে ফার্স্ট লাস্ট অ্যাড হয়ে থাকতে পারে রেগুলার, মানে আমি বলছি না যে একসাথে সব যেন জমা না হয়, রেগুলারলি যেন যদি কেউ এটা ফলো করতে পারে, তাহলে আমার কাছে মনে হয় যে কলেজ অ্যাডমিশনের জন্য এইটা ইনাফ হওয়া উচিত। যদি তার বেসিকটা স্ট্রং থাকে, একটা ক্লাসগুলোর মাধ্যমে রিকল হয়ে গেল, এবং কোন পর্যায়ে সে আছে সেটা দেখার জন্য মক টেস্টগুলো, যদি এই সবগুলো পারফেক্টলি ফলো করতে পারে রেগুলার বেসিসে, তাহলে যেটা হচ্ছে লাইফ আর ভেকেশনের মধ্যে ব্যালেন্স, ভেকেশন আর পড়ালেখার মধ্যে ব্যালেন্সটা বজায় থাকবে। সো আমার কাছে মনে হয় চর্চা এই দিক থেকে অনেক বেশি হেল্পফুল হবে। তোমার ক্ষেত্রে তোমার কি মনে হয়? আমার সময় আমি যেমনটা বলেছিলাম যে আমি কোনো কোচিং অথবা কোনো কিছুতে সম্পৃক্ততা ছিল না আমার, যে কারণে আমাকে সব কিছু অ্যাকচুয়ালি নিজের মতো করে গুছিয়ে নিতে হয়েছিল। আর মাঝে মাঝে তো প্রোক্রাস্টিনেশন এগুলো তো থাকতোই, বিকজ আমি সব কিছুই নিজে নিজে করছি। আমার কাছে ওই টাইমে মনে হয়েছিল যে যদি আসলে আমাকে কোনো অভিজ্ঞ ভাইয়া অথবা আপুদের থেকে যদি কোনো সাজেশন পাওয়া যেত অথবা কোনো হেল্প পাওয়া যেত, আমার হয়তো বা জার্নিটা একটু সহজ হয়ে যেত। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে এখন আমাদের সামনে জুনিয়র্সরা যে সুযোগ সুবিধাটা পাবে অবশ্যই এটা কাজে লাগানো উচিত। চর্চার এই কলেজ অ্যাডমিশনের যে কোর্সটা, সেখানে যে মক টেস্ট, তারপর অভিজ্ঞ টিচার্স প্যানেল দিয়ে যে কোর্সের আমার কাছে মনে হয় যে একজন স্টুডেন্ট যদি ওগুলোকে ঠিকভাবে নিয়মিত ক্লাসগুলো করতে পারে, অ্যাকচুয়ালি এটা একটা রুটিন বাউন্ড হতেও আমাদেরকে সাহায্য করবে। বিকজ স্টুডেন্টকে প্রত্যেক দিন ওই ক্লাসগুলো নিয়মিত করতে হবে, বা সাথে সাথে তো এক্সাম দেওয়ার অপশন থাকছেই। এর ফলে নিজেকে যাচাই করারও একটা সুযোগ থাকবে। আমার কাছে মনে হয় এই অপশনটা যদি ওই টাইমে আমার থাকতো, অ্যাকচুয়ালি আমার কাছে আমার জার্নিটাও অনেক স্মুথ হয়ে যেত, আমাকে অ্যাকচুয়ালি নিজেই এত কষ্ট করতে হতো না যেমনটা তখন অনেক স্ট্রাগল করতে হয়েছিল। আর কলেজ অ্যাডমিশন জার্নিতে আমার মনে হয় যে চর্চার এই কোর্সটা খুবই হেল্পফুল হবে, আর আসলে এটা সবারই কাজে লাগানো উচিত। ওকে, তুমি যদি একটু বলতে। কলেজ অ্যাডমিশন প্রোগ্রাম নিয়ে চর্চা যে কোর্সটা লঞ্চ করেছে, এটা একটা বিষয় আমি বলবো সম্পূর্ণ ফ্রি। তো নর্মালি কি হয়, কোনো কোচিং সেন্টারে কোনো কোর্সে আমি ইনক্লুডেড হইতে চাইলে তো একটা বিগ বাজেট লাগে, একটা অ্যামাউন্ট লাগে। তো চর্চা এই সাইকোলজিটা খুব ভালোভাবে বুঝেছে। সো এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ফার্স্ট অফ অল। দ্বিতীয়ত এত ইফেক্টিভলি সাজানো। প্রথমত প্রিপারেশন নেওয়ার জন্য 35 ক্লাসেস আপু যেটা বললেন, দেন এক্সাম দেওয়ার সুযোগ, লাইভ এক্সাম দেওয়ার সুযোগ, নিজেকে টেস্ট করে যে আমি কতটুকু প্রিপেয়ার্ড হচ্ছি, বা আমি যা পড়ছি ওইগুলো প্র্যাকটিক্যাল কিনা, বা ওইগুলো এক্সামের জন্য পারফেক্ট কিনা। সেকেন্ডে হচ্ছে আমি আদার্স স্টুডেন্টস দ্বারা পার্টিসিপেট করবে এক্সামে, তো তাদের থেকে কতটুকু এগিয়ে আছি বা আমি কতটুকু পিছিয়ে আছি, আমার প্রিপারেশনের কতটুকু ঘাটতি হচ্ছে,
সো এইটা অনেক বেশি হেল্প করবে যে আমি যদি পিছিয়ে থাকি আমার মনে হবে যে আমার প্রিপারেশনটা একটু বাড়ানো উচিত, আমার আরেকটু ফোকাসড হওয়া উচিত। সো এখন এক্সাম দিয়ে স্টুডেন্টরা যে কনফিডেন্স নিয়ে এক্সাম হলে যাবে ডেফিনেটলি সেটা আমি যাইনি, আমার লেস কনফিডেন্স ছিল, বা আমি সারা ভ্যাকেশন জুড়ে হয়তো পড়াশোনা করিনি, লাস্ট 7 days 15 days or 20 days পড়াশোনা করছি, কনসিস্টেন্সিটা ছিল না, ওই লাস্টে গিয়ে আমার উপরে বার্ডেনটা পড়েছে। সো এই কনসিস্টেন্সিটা অনেক বেশি দিবে চর্চার এই কোর্সটা আমার কাছে মনে হয়েছে। আর আমরা তো একটা নার্ভাসনেস নিয়ে গিয়েছি যে এক্সাম তো দেইনি, সবাই তো প্রিপারেশন নিয়ে আসছে, সবাই চান্স পাবে, আমি হয়তো পাবো না, আমি হয়তো হেরে যাব। তো এই এক্সামগুলো পরপর দেওয়ার কারণে বা লিডার বোর্ডে নিজের পজিশন চেক করার মাধ্যমে আমার মনে হয় কনফিডেন্সটা গ্রো করাবে স্টুডেন্টদেরকে, অ্যান্ড যে নার্ভাসনেস নিয়ে আমরা গিয়েছি অ্যান্ড স্টুডেন্টরা সেটা যাবে না। সো ডেফিনেটলি এটা জুনিয়রদের জন্য খুব ভালো একটা সুযোগ, অপরচুনিটি। আমরা পাইনি, ওরা পাচ্ছে ডেফিনেটলি টিউশনিও। তবে কি হয়েছে মানে আমরা পাইনি, জুনিয়ররা পাবে, ওরা আরো বিভিন্ন আমরা যে Better স্ট্রাগল করতে ফেস পারবে। করেছি ওরা সেটা ফেস করবে না, ওদের জন্য জার্নিটা আরো সহজ হবে। তো ওকে, থ্যাংক ইউ। এখন একটু এবার আমরা অ্যাডমিশনের এক্সামের একটু টিপস অ্যান্ড ট্রিক্সের দিকে যাই। সো আমরা নর্মালি যেমন দেখে থাকি যে আমাদের কিন্তু একটা সমস্যা হচ্ছে কি আমরা ইজিলি কোয়েশ্চেন স্কিপ করতে পারি না, বা আমরা বুঝি না আমরা টাইমটা কীভাবে মেনটেন করবো। তারপর দেখা যায় যে আমরা একটা কোয়েশ্চেন আনসার করতেছি, তো এটার পরের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমরা হতে পারে মিস করে গেলাম টাইমের অভাবে। তো এই ক্ষেত্রে এক্সাম হলে তোমার স্ট্র্যাটেজি কীরকম ছিল বা কীরকম হওয়া উচিত একজন যারা ক্যান্ডিডেট রয়েছেন অ্যাডমিশন সামনে দিবে, কলেজ অ্যাডমিশন, তাদের জন্য তুমি কি বলতে চাও? একটা জিনিস মাথায় রাখতে হবে, টাইমটা খুব লিমিটেড, 30 to 40 মিনিটস টাইম পাওয়া যায়। এর মধ্যে আমাকে আমি যেগুলো ভালোভাবে পারি আমাকে সবার ফার্স্টে আমার মেইন ফোকাস দিতে হবে এখানে, আমি যেগুলো পারি সেগুলো যেন একটা মিস না যায়। সো আমি বলবো যে যেগুলো আপনার দেখা যায় একটু লং অ্যান্সার হবে বা একটু টাইম কনজিউমিং, সেগুলো ইনিশিয়ালি ফার্স্ট স্টেপে একটু স্কিপ করে, অথবা যেটাতে একটু আমার কনফিউশন আছে স্কিপ করে, আমি যেগুলো আগে 100% শিওর যে আমি এগুলো পারবো সেগুলো আগে কমপ্লিটলি লিখে ফেলা। পরবর্তী ধাপে দেন আমি যখন ব্যাক আসবো, আমি যখন জানি যে আমি অলমোস্ট 70% কোশ্চেন কমপ্লিট করে ফেলেছি, আমার মধ্যে নিজ থেকে ওই কনফিডেন্সটা আসবে যে ঠিক আছে আমার কনফিডেন্সটা গ্রো করেছে। এখন আমি যখন পরবর্তীতে ওই সেম কোশ্চেনগুলো আবার দেখবো, তখন আমার কাছে ফর মি আমার কাছে এটা মনে হয় যে জিনিসটা তুলনামূলক ইজি হয়ে যায় অ্যান্সার করা। অ্যান্ড এভাবে করলে যেটা হয় যে এটা ইনশিওর হয় যে আমার কোনো জানা জিনিস যেন স্কিপ না হয়। অ্যান্ড সেকেন্ড অফ অল হচ্ছে পরীক্ষার ফ্লোটা নষ্ট হয় না, যে আমি একটা ফ্লোতে আগাচ্ছি সাডেনলি আমি একটা বড় ম্যাথ পেয়ে গেলাম, এটা করতে গিয়ে আমার হিউজ টাইম চলে গেলে যে একটা ফ্লো ছিল ফ্লোটা নষ্ট হয়ে যায় অনেক সময়। আর প্রিপারেশনের ক্ষেত্রে যেটা বললাম যে বাংলার ক্ষেত্রে যেমন কবি পরিচিতি এটা অনেক ইম্পর্টেন্ট, ম্যাথ অ্যান্ড ফিজিক্সের জন্য আমাকে A to Z বেসিকটা জানা দরকার। অ্যান্ড জিকের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমার বেসিক মানে রিসেন্ট যেসব ঘটনাগুলো হয়েছে আপনার ক্ষেত্রে যেমন ভাইভাতে যেগুলো করেছিল এই জিনিসগুলো সম্পর্কে জানা একটু ইম্পর্টেন্ট, বিকজ এগুলো থেকে বেসিক কিছু কোশ্চেন্স থাকেনি। আর আমাদের বেলাতে একটা কোশ্চেন ছিল যে ডাক বাংলো বলতে কি বুঝো, কয়েকটি বাক্যে লিখো। তো একটা জিনিস হয়েছিল কি অনেকে এটার জন্য ফাঁকা রেখে দিয়েছিল, এই জিনিসটা খুবই ডিমোটিভেট করে। আর ডাক বাংলো বলতে আমাদের সাধারণ একটা ধারণা আছে তাই না, যে এটা একটা গেস্ট রুম বা আপনার গেস্ট হাউস। তাছাড়া অনেকে আবার এটা সম্পর্কে লিখেছিল আছে এটা মনে হয় চিঠি পাঠানোর কোনো একটা মাধ্যম। বাট ওই যে আপনার একটা গেস্ট লাগানো, এটার জন্য পার্শিয়াল মার্কিং অনেক সময় দেন টিচাররা। সো কোনো কিছু ফাঁকা না রাখা, আগে যেগুলো পারবো শেষ করে লাস্টে গিয়ে যেগুলো আমি শিওর না বাট অ্যাটেম্প্ট করুক, অ্যাটেম্প্টের জন্য টিচার ওটা পজিটিভলি দেখবেন, নেগেটিভলি না। এই তো মেনলি পরীক্ষার দিন যাব, মনে রাখতে হবে প্রিপারেশন কারো 100% হয় না, কিন্তু ওই 30 to 40 মিনিটস আমি যেগুলো পারবো সেগুলো যেন ভুল না যায়, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ এটা যদি একটা জানা জিনিস না লেখা থেকে যায়, ওটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট মেন্টালি সাইকোলজিক্যালি অনেক ভালো বেশি পড়ে থাকে। তো ওকে, সো আমার কাছে মনে হয় যে প্রথমত তো যেগুলো আমি পারি সব থেকে বেশি, তো সেগুলো আগে একবার অ্যাটেম্প করে নেওয়া উচিত, পুরো প্রশ্নটা একবার প্রথমে গো থ্রু করা উচিত, যে তাহলে আমার সহজ হবে যে আমি অ্যাকচুয়ালি কোন জিনিসগুলো পারি আইডেন্টিফাই করতে পারবো, এরপর আমি ওগুলো ফার্স্টে করে ফেলবো। দেন আস্তে আস্তে যেগুলো পারি না, আর আরেকটা জিনিস আমি বলে রাখবো যে অবশ্যই কোনো কিছু স্কিপ না করা, বিকজ যদি রিটেন আসে তো তাহলে তো খুবই ভালো, বিকজ ওখানে পার্শিয়াল মার্কিংয়ের একটা থাকে যে ওখানে আমি যদি ওখানে 1-2 লাইন মানে যেটা মাথায় আসতেছে ওই রিলেটেড অথবা কিছু লিখে আসে, আমি ওখানে হয় পার্শিয়াল মার্কিংয়ের একটা অপশান আছে। আর শুধুমাত্র কোশ্চেন আনসারের দিকে মনোযোগ থাকলে হবে না, টাইম ম্যানেজমেন্টটাও দেখতে হবে, বিকজ অনেক সময় দেখা যায় যে আমি একটা কোশ্চেনের দিকে যে অনেক টাইম দিয়ে ফেললাম, পরে দেখা গেল যে পরের কোশ্চেন অ্যাটেম্প করার জন্য আমার হাতে আর টাইমও থাকলো না, পরে দেখা গেল পারা জিনিস আমি অ্যান্সার করব ওইটাও আমার মাথায় আসছে না, আমার মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। এটা কিন্তু প্রায় সময় অনেকেই ফিল করে।
তো আমার কাছে মনে হয় যে এ কারণে আমার সব থেকে সহজে যেটা কিনা ফার্স্টে আমার কাছে মনে হবে আমি 5-6 মিনিটের মধ্যে অ্যান্সারটা কমপ্লিট করতে পারবো, বিকজ টাইম কিন্তু খুবই লিমিটেড থাকে, অথবা এর হবে তখন ওগুলো ফার্স্টে অ্যাটেম্প করে নেওয়া উচিত, তারপর আস্তে আস্তে বড় বড় কোশ্চেনগুলোতে, তাহলে কি হয়, তাহলে আর কোনো কিছুকে ওরকম স্কিপ করা অথবা পরবর্তীতে মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া শুধুমাত্র টাইম ম্যানেজমেন্টের ঠিক না থাকার কারণে ওইটা আর কোনো প্রবলেম হয় না। আচ্ছা, সো তোমার ক্ষেত্রে? সেই ক্ষেত্রে তাসফিয়ার হাসিনের সাথে আমি সম্পূর্ণ একমত, তবে আমার ক্ষেত্রে একটু ডিফারেন্ট, বিকজ আমার এমসিকিউ আসছিল, 50টা এমসিকিউ ছিল। তো এক্ষেত্রে আমি বলবো যে আমি তো প্রিপারেশন যতদূর নেওয়ার দরকার নিয়েই যাবো, বা জুনিয়ররা নিয়েই যাবে। তো আননোন কোনো কোয়েশ্চেন এক্সাম্পল আসতেই পারে, সবগুলো কোয়েশ্চেন আমার পরিচিত থাকবে এমন নাও হতে পারে। তো আননোন কোয়েশ্চেনটা স্কিপ করে গিয়ে নোন কোয়েশ্চেনগুলো অ্যান্সার করা, অন্তত আমি যা পারি সেগুলো থেকে কোনো কিছু যেন বাদ পড়ে না যায়, বা এটা নাইলে লাইফ টাইম একটা রিগ্রেট থেকে যাবে। হ্যাঁ, নেগেটিভ মার্কিংগুলোর ক্ষেত্রে স্পেসিফিক্যালি একটু ফোকাস করা উচিত। যদি নেগেটিভ মার্কিং থাকে তাহলে স্কিপ করার অ্যাবিলিটিটা থাকা উচিত আমার মনে হয়। হ্যাঁ, ডেফিনেটলি। আর আমাদের সময় বলে দিয়েছিল যে নেগেটিভ মার্কিং আছে কি নাই এটা টিচাররাও শিওর না। সো ওই অনুযায়ী মানে আমার সাইকোলজিটাকে বোঝার চেষ্টা করেছে আর কি। আর এমন কিছু কোয়েশ্চেন ছিল যে একাডেমিক লাইফের প্রতি ফোকাস করতে গিয়ে আমি আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে ডিটাচড হয়ে যাচ্ছি কিনা। সো এই টাইপের কিছু কোয়েশ্চেন ছিল যে লাইফ ওই সিচুয়েশনে পড়লে তুমি কেমনভাবে রিয়াক্ট করবা, তোমার করণীয় কি, এটাই। আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই এখানে, আসলে যেহেতু র্যাঙ্কিংয়ের কোনো ইয়ে নাই, যে ফার্স্ট সেকেন্ড থার্ড ওভাবে কোনো ইয়ে নাই, তো আমার কাছে মনে হয় যে যে নোন কোশ্চেনগুলো আমরা মানে যেগুলো আমরা পারি, হ্যাঁ অনেক সময় দেখা যায় যে আমরা যেটা পারি তার চেয়ে বেশি আমাদের মাথার মধ্যে ঘুরে যে আমরা যেটা পারি না তা নিয়ে, যে আমি এটা কেন পারি না। কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা যেটা পারি সেটাও যদি আমরা ঠিকঠাকভাবে অ্যান্সার করে আসতে পারি, আমাদের চান্স অ্যাকচুয়ালি নিশ্চিত। কারণ এখানে আসলে চান্স পাওয়া দরকার, এখানে কাউকে কেউ ফার্স্ট হবে না, কেউ সেকেন্ড হবে না, আর ওটা শো করবে না, এটা শুধু চান্সটা পাওয়া দরকার। তো অবশ্যই প্রথমত এই জিনিসটা কনফিডেন্স রাখতে হবে যে যেটা আমার কাছে নতুন সেটা সবার কাছেই নতুন, তাই অনেক কোশ্চেন হার্ড আসলে প্যানিক না করে সুন্দরভাবে মাথা ঠান্ডা রেখে আগে যেগুলো নোন কোশ্চেন, যেগুলো কিনা আমি দিতে পারবো অথবা যেগুলো কিনা আমার হালকা পাতলা মাথায় আসতেছে বাট একদম মেইন জিনিসটাও মাথায় না আসলো ওইটাও লিখে আসবো, ওই যে পার্শিয়াল মার্কিং এর যেটা বললাম। আর আরেকটু হ্যাঁ বলো। একটা জিনিস সেখানে অ্যাড করতাম যে নরোডেমে কিন্তু কয়েকটা ব্যাচে পরীক্ষা হয়, প্রত্যেক ব্যাচে কিন্তু কোশ্চেন আলাদা হয়। সো আমার আগের ব্যাচের পরীক্ষা বলতেই পারে যে হ্যাঁ আমি 50টার মধ্যে 40টা অ্যান্সার করেছি, খুবই ইজি ছিল, 40টার মধ্যে 50টার মধ্যে 50টা অ্যান্সার করেছি। সেটা দিয়ে কনফিউজ হওয়া যাবে না, নিজে ভয় পাওয়া যাবে না, কারণ আমার ব্যাচের কোশ্চেন কিন্তু ফুললি আলাদা। আমার জন্য কাটমার্ক টোটালি আমার ব্যাচের উপর ডিপেন্ড করবে। সো ওদের ইজি হয়েছে, আমাদের হার্ড হতেই পারে। তো সেই অনুযায়ী নিজের উপর কনফিডেন্স রেখে পরীক্ষা দিতে থাকতে হবে। কারণ এই যে একটা কথা, আমার জন্য যা পুরো ব্যাচ টাইমটার জন্য কিন্তু সেই টাইমটা সেই কোশ্চিনটাই হয়েছে। তো আগের ব্যাচের জন্য যদি কাটমার্ক হাইও হয়, আমার জন্য যে হাই হবে তা না, আমার যেই স্ট্যান্ডার্ডের কোশ্চেন হচ্ছে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী কাটমার্ক হবে। এটা একটা ভালো কথা বলছো। কাটমার্ক নিয়ে সিমিলার কনফিউশন আমাদের সময়ও ছিল, যে যেহেতু আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাচে এক্সাম হয়, অ্যান্ড এই ক্ষেত্রে আমি অনেক কনফিউজ হয়েছিলাম যে কাটমার্ক আসলে কত। বাট এটা আসলে পুরোটা হচ্ছে ব্যাচ ওয়াইজ ভ্যারি করে, অ্যান্ড ওনারাই আসলে ডিসাইড করেন যে কোন ব্যাচ থেকে কতজন আসলে হচ্ছে নেওয়া হবে। এখানে আমি হচ্ছে একটা কোয়েশ্চেন করতাম, যেটা যে তোমার যে রিটেনের যে ব্যাপারটা আছে, সেখানে প্রিপারেশনটা আসলে একটা স্টুডেন্টের কীভাবে নেওয়া উচিত? তাকে কনসেপচুয়াল প্রিপারেশন নেওয়া উচিত, নাকি তার হচ্ছে ক্যালকুলেশনস বা এইসব রিলেটেড হচ্ছে প্রিপারেশন নেওয়া উচিত? বাট এক্স্যাক্ট কোন কোন জিনিসগুলো তার মাস্ট টাচ করতেই হবে, বা কোন কোন জিনিসগুলো একদম নেসেসারি, একদম ম্যান্ডেটরি আমার কলেজ অ্যাডমিশন প্রিপারেশনের জন্য? নরোডেমের ক্ষেত্রে যেটা হয় যে কোনো স্পেসিফিক কোশ্চিন প্যাটার্ন নাই। যেমন আমার এক্সাম্পল যদি দিই, আমার আগের 2 ব্যাচের হয়েছে 50 মার্কে এমসিকিউ হয়েছিল, বাট আমার ক্ষেত্রে কী হয়েছিল, শর্ট কোশ্চিন আর কি 2-3টা ব্রড কোশ্চিন ছিল। তো আমি যদি জাস্ট এমসিকিউ প্রিপারেশন নিয়ে যাই, সেটা আমার জন্য ইনাফ না। একইভাবে আমি যদি জাস্ট শর্ট কোশ্চিন বা ব্রড কোশ্চিন প্রিপারেশানে ইনাফ না, আমাকে প্রিপারেশান নেওয়ার জন্য সবসময় এভাবে করে প্রিপারেশান নিতে হবে যেন আমি একটা চ্যাপ্টার কমপ্লিট করলাম, যখন পড়ছি তখন তো ওটা কনসেপচুয়াল বা বেসিকগুলো আমি ভালোভাবে পড়লাম, তার পাশাপাশি ওটা শেষ হওয়ার সাথে সাথে আমি যে জিনিসটা করতাম, যে আমার কাছে রিসেন্ট কোশ্চিন ব্যাংক ছিল, কোশ্চিন ব্যাংকে দেখতাম যে আমি কোনগুলো পারছি না, যেসব কনসেপ্টে আমার সমস্যা হতো আমি কারো কাছ থেকে বুঝে নিতাম যে আমার এই কনসেপ্টটাতে একটু সমস্যা হচ্ছে, যদি একটু বুঝিয়ে দিতে পারতেন। আর তারপরে যেটা হতো যে আচ্ছা ঠিক আছে, ওটার মধ্যে আমার শর্ট কোশ্চিন প্রিপারেশন হলো, তারপর আমি করলাম কি, আমি এমসিকিউর জন্য আমি যেটা করতাম, মেইনলি যেটা ফলো করতাম, আমি যে কোনো একটা এসএসসির গাইড নিতাম, ওটাতে 200 থেকে 220টা এরকম অ্যারাউন্ড হচ্ছে আপনার এমসিকিউ থাকতো। আমি যত ফাস্ট পারি আমি ট্রাই করতাম পার কোশ্চিন 20 সেকেন্ডস ম্যাক্স দেওয়ার জন্য A to Z কমপ্লিট করতাম।
এভাবে করে প্রিপারেশনটা ভালো হয়। ফার্স্ট অফ অল আমার কনসেপ্ট ক্লিয়ার হলো, যেগুলো একটা আটকালাম সেগুলো মানে প্রশ্ন রিসেন্ট কোশ্চেন ব্যাংক থেকে সেগুলো আমি আবার ক্লিয়ার হয়ে গেলাম। তারপরে আমি যখন এমসিকিউ প্রিপারেশন নিলাম তাহলে ওভারঅল প্রিপারেশনটা থাকছে। বাট কোনো একটা দিক স্পেসিফিক প্রিপারেশন নেওয়া টু বি অনেস্ট কলেজের জন্য অ্যাডমিশনের জন্য একটু বেশি রিস্কি হয়ে যায়। আমার মনে হয় এই জায়গায় চর্চা অ্যাপ থাকলে তখন হাসিনের জন্য অনেক বেশি সহজ হয়ে যায়। অবশ্যই। এক্সট্রা কোনো মানে নোটবুকস খুঁজতে হইতো না। ডাইরেক্টলি এমসিকিউ ঘরকে দাগানো লাগতো। হ্যাঁ, লাগতো না। অ্যান্ড চর্চা এআই থাকলে And, আরেকটু ইজিয়ার 35 প্লাস ক্লাসে যদি তখন হাসিনা থাকতো, অন্য কোনো সোর্স ওর মানে সার্চ করতে হতো না। এখন একটা জিনিস সবসময় একটা স্টুডেন্টকে মাথায় রাখতে হবে, সব ব্যাচের কাছে সেম ম্যাটেরিয়ালস থাকে না। যে যত ব্যাচ আগাবে তত বেশি ম্যাটেরিয়ালস বেশি সমৃদ্ধ হবে। আমাকে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করতে হবে। আমি যদি ম্যাটেরিয়ালসটা ইউজ না করি, আমার ক্ষেত্রে ওই জিনিসটা আমি অন্যদের থেকে পিছিয়ে গেলাম। তো যেমন চর্চার ক্ষেত্রে চর্চা এআই আছে, আমার যে কোনো আমি যেই কথাটা বললাম যে আমার প্রবলেম ফেস হলে আমি কারো থেকে জিজ্ঞাসা করে নিতাম যে এটা আমাকে একটু বুঝিয়ে দেন। সো এখন যেহেতু চর্চা এআই আছে, হোয়াই নট ইউজ দ্যাট। একটা এআই অ্যাসিস্ট্যান্ট তোমাকে অলওয়েজ অ্যাসিস্ট করছে। জি। ইয়া, ওকে। সো তোমার ক্ষেত্রে তুমি কিভাবে প্রিপারেশন নিয়েছো বা কিভাবে একজন স্টুডেন্টের নেওয়া উচিত প্রিপারেশনটা? অবশ্যই প্রথমত তো পড়ার সময় এটা মাথায় রাখতে হবে যে আমি যে পড়ছি আমার বেসিকটা ক্লিয়ার আছে কিনা। কজ আমরা এসএসসির জন্য যেমন করেই পড়ি, বাট অ্যাডমিশনে যদি আমার কোশ্চেনগুলো এমন কনসেপচুয়াল কোশ্চেন আসে যেটার জন্য বেসিকটা অ্যাকচুয়ালি খুবই ক্লিয়ার থাকা লাগে। তো অবশ্যই বেসিক থেকে পড়তে হবে, আর মেইন বুকগুলোকে ভালোভাবে পড়ে ঝালাই করতে হবে, এটার উপর তো কোনো ইয়ে নেই। আর হলো নিজের প্রস্তুতিকে বারবার ঝালাই করার জন্য, যেটা আমি আগেও বলেছিলাম, মক টেস্ট, তারপর বেসিক্যালি এক্সামের উপর ফোকাসড হওয়া উচিত প্রিপারেশনটা। এক্সামের উপর ফোকাস করা উচিত। কারণ আমার কাছে মনে হয় যে আমরা তো এর আগেও এসএসসির জন্য একবার পড়েছিলাম, তো এই টাইমটাতে আমাদের প্রস্তুতিটাকে আরেকটু ঝালাই করার জন্য এখন আমাদের পড়াশোনার পাশাপাশি তাই বারবার করে মক টেস্ট দিলে যে এক্সাম ভীতি আর হলো যে কম্পিটিটিভ একটা মেন্টালিটি, যেটার কারণে আমাদেরকে আরও মোটিভেটেড ফিল হবে যে না আমার অ্যাকচুয়ালি আমার পজিশন এখন পর্যন্ত আমি যেমন চাচ্ছি তেমন হয়নি, আমাকে আরো ইয়ে করতে হবে, আরো প্রোগ্রেস করতে হবে। তো এটা আই থিঙ্ক খুবই ইম্পর্টেন্ট, মক টেস্ট দেওয়া রেগুলার। আমার ওকে, আচ্ছা, তো তুমি বলো একজন স্টুডেন্টের কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত? এসএসসি পর্যন্ত আমার কাছে মনে হয় বেসিক কনসেপ্ট একজন স্টুডেন্টের অবশ্যই থাকে। তো ডেফিনেটলি একটা কলেজ অ্যাডমিশন গুলো হচ্ছে, টেস্টগুলো হচ্ছে এসএসসি থেকে আলাদা হবে, একটু ডিফারেন্ট হবে, একটু এক্সেপশনাল হবে। তো কেমন কতটুকু এক্সেপশনাল হবে বা কতটুকু ভ্যারি করবে এসএসসি থেকে, তো এটা তো কলেজ থেকে তো আর কোনো প্যাটার্ন বলে দেয় না যে এইভাবে আসবে এইভাবে, সম্পূর্ণ নিজের গেস করার উপরে আমরা হচ্ছে প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম। তো এই জায়গা থেকে তো মানে কলেজ অ্যাডমিশন প্রোগ্রাম যেটা চর্চা লঞ্চ করেছে সেটা হচ্ছে যারা এসএসসিতে পড়াশোনা করেছেন, ভাই এনডিসিতে পড়াশোনা করেছেন, তাদের দ্বারা কন্ডাক্টেড। সো তারা তো অভিজ্ঞ, তারা তো বিভিন্ন ইয়ারে গিয়ে এক্সাম দিয়ে আসছেন, সো তারা তো বুঝতে পারেন যে কতটুকু এক্সেপশনাল হবে বা কোশ্চেনগুলো কেমন হতে পারে। তো সেই গাইডলাইনস, একটা গাইডলাইন, একটা ইনস্ট্রাকশনস, একটা ফুল প্যাকেজ। এরপরে এক্সাম দেওয়ার তো কোনো বিকল্প নাই। এটা তার মানে এক্সাম ভীতি, এক্সাম ফিয়ার অনেকে থাকে, নার্ভাসনেস থাকে, কনফিডেন্স থাকে, টাইম ম্যানেজমেন্ট, এগুলো সবগুলো এক্সাম দিলে আমার মনে হয় একসাথে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এরপরে ওই যে লিডার বোর্ডের পজিশন চেক করা, নিজের প্রিপারেশনটা যাচাই করা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। সো এটাই চর্চা আমার কাছে মনে হয়েছে একটা ফুল প্যাকেজ একটা স্টুডেন্টের জন্য, এন্ড এসএসসি বা এনডিসি অ্যাডমিশন টেস্ট প্রিপারেশনের জন্য। আচ্ছা, হ্যাঁ বল। আমাদের বিগত কয়েক বছরে আমাদের টাইমে কোশ্চেন প্যাটার্ন ছিল এমসিকিউ। তো আমাদের অনেকেই বলতো যে এমসিকিউর জন্য প্রিপারেশনের জন্য, যে আমি অনেক দেখতাম যে শুধুমাত্র এমসিকিউর জন্য পড়লেই হয়, এত বেশি তেমন কিছু ইয়ে করা লাগে না, ওখানে তো অপশান থাকবেই। বাট আমি যেমন করে প্রিপারেশন নিয়েছিলাম, যে আমি লিখিত যেন এমনভাবে প্রিপারেশন নিয়েছিলাম রিটেন আসুক এমসিকিউ আসুক, বিকজ আমি যদি রিটেন কোশ্চেন অ্যান্সার করতে পারি, আমি এমসিকিউ অবশ্যই অ্যান্সার করতে পারবো। তো এটা সেফ প্রিপারেশন যেটা, বিকজ অনেক সময় এটা অ্যাকচুয়ালি বলা যায় না, এক এক সময় এক্সাম প্যাটার্ন এক এক রকম হয়। যেমন আমাদের টাইমে হঠাৎ করেই রিটেন দিয়ে দিয়েছিল, ও যে আমার অ্যাকচুয়ালি আগের থেকে আমি ওভাবে করে প্রিপারেশন নিয়েছিলাম, তো তাই কোনো প্রবলেম হয়নি। বাট আমি আমার অনেক ফ্রেন্ডসদেরকে শুনেছি যে ওরা অনেক প্যারা খেয়েছে, বিকজ ওরা সেই মেন্টাল প্রিপারেশন নিয়ে এসেছে যে এমসিকিউ আসবে, যার ফলে তারা যখন রিটেনের কোশ্চেন দেখলো তখন তারা অনেক বেশি নার্ভাস হয়ে গিয়েছিল।
সো কোয়েশ্চেন প্যাটার্নটা ফিক্সড না বেসিক্যালি, Fixed না। মানে এটা ইয়ার টু ইয়ার ভ্যারি করে বা হ্যাঁ, চেঞ্জেসও হ্যাঁ, আসতে পারে। কিন্তু ইয়ার টু ইয়ার না, বেস্ট টু বেস্ট ডিফার করে। Okay, যেমন okay. সকালে শিফটে যারা এক্সাম দিবে তাদের এমসিকিউ আসছে, বিকালে শিফটে যারা এক্সাম দিবে তাদের রিটেন আসছে। হ্যাঁ ডেফিনেটলি। বেসিক্যালি মানে ব্যাচ ওয়াইজ কোশ্চেন প্যাটার্ন ভ্যারি তো করতেছেই, একই সাথে একটা ব্যাচে যখন ডিফারেন্ট শিফটে এক্সাম হচ্ছে, ওই ডিফারেন্ট শিফটেও হচ্ছে কোশ্চেন Question pattern প্যাটার্ন vary ভ্যারি করতেছে। করতেছে, জিনিসটা বেশ আনপ্রেডিক্টেবল। আমরা Yeah. ডেফিনেটলি So আর ওই এই- মেন্টাল এই- প্রিপারেশন নিয়ে আমার মনে হয় যাওয়া উচিত, যে এমসিকিউ Okay. আসবে আর লং শর্ট কোশ্চেন আর ব্রড কোশ্চেন যেটা আসবে আমাকে প্রিপেয়ার হতে হবে। আচ্ছা এবার আমি আরেকটু বলি ক্যালকুলেটর ইউসেজটা নিয়ে। অনেক সময় দেখা যায় যেমন আমরা গিয়ে খুব অ্যামেজড হয়ে গিয়েছি যে আমাদেরকে বলা হচ্ছে না তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবে না, ক্যালকুলেটরটা নিচে রেখে দাও, ডেস্কে রেখে দাও। সো তোমাদের কি এক্সপিরিয়েন্স হয়েছে? খুবই ছোট করে, কারণ আমরা অনুষ্ঠান একদম শেষে চলে আসছি, ছোট করে বলতে হবে। ওকে, সো ক্যালকুলেটর নিয়ে তোমাদের ওপিনিয়ন কি? বেস্ট অপশন হলো ক্যালকুলেটর ছাড়া আপনার হিসাব নিকাশ করার প্রিপারেশন নেওয়া। আর যদি এই জিনিসটা মাথায় রাখতে হবে, যদি আমাকে ক্যালকুলেটর ছাড়া ঢুকতে দেয়, মানে ক্যালকুলেটর নিয়ে ঢুকতে না দেয়, তাহলে যেটা হবে কোশ্চেনও ওই স্ট্যান্ডার্ডই করবে যেন আমি ওটা হিসাবটা করতে পারি, আমার পক্ষে পসিবল হয়। Okay. এই জিনিসটা মাথায় রাখতে হবে। এমন কোশ্চেন থাকবে না যে আর ইন কেস যদি ইভেন আমাদের অ্যাডমিশনও যেটা হয় যে ঢাবিতে ক্যালকুলেটর ইউজ করা যায় না, যদি ইন কেস এমন আসে যে অনেক বড় যে আমার ক্যালকুলেট করতে পারছি না, তাও আমি যতটুকু পারি ওই স্টেপটা দেখিয়ে আসা, এই স্টেপটা ওনাদের, কারণ স্যাররাও জানেন কোনটা স্টুডেন্টরা ওই এক্সাম হলে পসিবল, কোনটা পসিবল না, ওটা হয়তো ওনারা চেক করছেন কার ক্যাপাবিলিটি কতটুকু, এটা চেক করার জন্য। বাট আমি যদি ভাবি যে আচ্ছা এটা তো ক্যালকুলেট করা যাবে না, আমি লিখলামই না ওইটুকু, তাহলে কিন্তু ওটা অনেক নেগেটিভ নেবে। নর্মালি ইউজ করতে টিচাররা দেন না নর্মালি, যেটা হয় এইসব এক্সামের ক্ষেত্রে। তো আমি যেটা বলবো যে যদিও ইনকেস ওরকম ম্যাথ চলেও আসে, তাও যেন স্টেপটা দেখিয়ে আসে, কারণ এটার মাধ্যমে স্যাররা চেক করবে যে কে কীভাবে থিঙ্কিংটা, মানে যেটা বললাম না এনডিসি এক্সামের ক্ষেত্রে টিচাররা মেইনলি যাচাই করতে চান যে কে আসলে এটার জন্য সুইটেবল। সো ওইটার জন্য আমি যতটুকু পারি, যতটুকু আমার কাছে নলেজ আছে, ইউজ করতে হবে। ওকে, সো তোমাদের ক্ষেত্রে যেখানে অ্যাকচুয়ালি ক্যালকুলেটর ইউজ করতে দেবে না, অবশ্যই এই জিনিসটা মাথা থেকে বের করতে হবে যে মানে এমন কোনো ম্যাথ অথবা এমন কিছু দেবে না যেটাতে আমার ক্যালকুলেটর লাগবে। খুবই মানে হাতে করা যায় ওই টাইপেরই ক্যালকুলেশনগুলো থাকে। তো আমাদের টাইমে অনেকে এরকম ক্যালকুলেটর নিয়ে গিয়েছিল এক্সাম হলে, পরবর্তীতে আসলে ক্যালকুলেটর জমা রেখেই, বিকজ একবার চেক করা হতো আমাদের এসে, আমাদের পারমিট স্লিপ ছিল, ওগুলো টিচাররা এসে একবার চেক করে গিয়েছিল যে কেউ এক্সট্রা কোনো ক্যালকুলেটর অথবা কারোর কাছে কোনো মোবাইল এগুলো আছে নাকি। তো এগুলো চেক করে ক্যালকুলেটরটা জমা রেখে দিত। তো তো আমার কাছে মনে হয় যে আসলে ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, এটা নিয়ে অনেকে প্যানিক করে যে তো তাহলে আমি এখন ম্যাথ কিভাবে করব। আসলে এখানে প্যানিক করার কোনো কারণ নেই, কারণ ম্যাথ ওই স্ট্যান্ডার্ডেই দিবে যে স্ট্যান্ডার্ডে তুমি করতে পারবে। আর এটা অ্যাকচুয়ালি যে কোশ্চেন করছে আর যে নিয়মটা দিয়েছে যে ক্যালকুলেটর আনা যাবে না, তো ওই সব কিছু মাথায় রেখে অ্যাকচুয়ালি দিয়েছে যেন করা যায়। আর একটা যেটা যে ম্যাথ যদি এমন মনে হয় যে এটাতে মেবি ক্যালকুলেটর লাগতে পারে অথবা কজ আনপ্রেডিক্টেবল অনেক কিছুই হতে পারে, স্টেপগুলো দেখে আসলে বেটার। কজ এরপরে কারণ কজ টিচাররাও তো জানে যে এখানে ক্যালকুলেটর ইউজ করা যাবে না। তো এটাই। হ্যাঁ, তুমি কি একমত ওদের সাথে? হ্যাঁ, সেম অ্যাজ আদার্স। ওকে, ঠিক আছে। তো এখন নেসেসারিলি কিন্তু মানে কোশ্চেনসগুলো এরকম করে যে ক্যালকুলেটর আসলে লাগে না। হ্যাঁ, আর হ্যাঁ, যেগুলো হ্যাঁ, কোশ্চেন হ্যাঁ। করেও, যেগুলোতে ক্যালকুলেটর লাগে, ওগুলো কিন্তু করে মেনে নার্ভাস করার জন্য, যে আসলে নার্ভ টেস্ট করে যে স্টুডেন্ট আসলে নিজেকে ঠান্ডা রাখতে পারতেছে কিনা হ্যাঁ, exactly. এক্সাম হলের ভিতর। ফার্স্টে ক্যালকুলেটর জমা নেওয়াটা কিন্তু কাইন্ড অফ লাইক তোমাকে এমন একটা স্টেটে ফেলে দেওয়া যে আচ্ছা এটা এতক্ষণ কনভেনশনাল ছিল, এটা আমার কমফর্ট জোন ছিল, এখন আমি এটার থেকে বের হয়ে গেলাম, এখন আমি কিভাবে করবো। সো বেসিক্যালি এই জিনিসটাই অ্যাডমিশন, যে কোনো ধরনের অ্যাডমিশন বলি, যেটাই বলি না কেন, ভার্সিটি অ্যাডমিশন বা কলেজ অ্যাডমিশন বলি না কেন, এটা দুটার ক্ষেত্রে আই গেস প্রযোজ্য। কলেজ লাইফে কাউকে কি কোনো মেসেজ দিতে চাও, কোনো টিচার বা কোনো ফ্রেন্ড? আমাদের কলেজের প্রিন্সিপাল সিস্টার শিখা গোমেজ সিসিকে দিতে চাই যে তার একটা কথা যে ফেল করেছে সো হোয়াট, একটা ফেল লাইফকে ডিফাইন করবে না। সো ফেল করেছে, সিঙ্গারাকে সেলিব্রেট করে, এটা এখন আমার ব্রেইন ইকুয়াল হয়। হ্যাঁ, নেক্সট ইউ। আমি মেসেজটা দিতে চাই তিথি মিসকে। তিথি মিস আমার খুবই ফেভারিট টিচার ছিলেন। ওনার প্রত্যেকটা কথা অ্যাকচুয়ালি লাইফে এখনও আমি অ্যাপ্লাই করি, আর আসলে আমাকে এই জিনিসগুলো এখনও অনেক বেনিফিট দেয়। যে বিকজ ওনার প্রত্যেকটা কথা আমার কাছে খুবই ভালো লাগতো, যে উনি যেরকম মানে ওনার মধ্যে মাতৃসুলভ যে ইয়াদ থাকতো, আমাদেরকে যেমন করে স্নেহ করতেন উনি সবসময় বলতেন যে তোমাদের জন্য যদি কেউ না থাকে তোমরা জাস্ট আমার কাছে এসে বলবা সব কিছু, আমি জাস্ট শুনবো, আমি গুড লিসনার। এই জিনিসটা বলেছিল যে কোনো সময় যখনই
অনেক খারাপ লাগবে তখন আমার কাছে আসবা, আমার কাছে এসে তোমরা তোমাদের মনের সব কথা বলতে পারো। এই কথাগুলো অ্যাকচুয়ালি এগুলা খুবই এখনো খুব মনে পড়ে স্মৃতিগুলো অ্যাকচুয়ালি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের যারা আপকামিং ভর্তি পরীক্ষার্থী রয়েছে তাদের উদ্দেশ্যে তোমরা কি বলবে এক সেন্টেন্সে? ছুটি এনজয় করো ঠিক আছে, বাট মেইনলি ফোকাস থাকো। যদি ড্রিম থাকে, ড্রিমটাকে পাওয়ার জন্য যা কিছু করা দরকার সেই দিকে যেন ফোকাসটা না হারায়। ওকে, এক সেন্টেন্স। আপকামিং যারা ভর্তি পরীক্ষার্থী রয়েছে তাদের উদ্দেশ্যে তুমি এক সেন্টেন্সে কি বলবা? আমি বলবো পড়াশোনা, প্র্যাকটিক্যাল লাইফ অ্যান্ড ভ্যাকেশন এনজয় করা, সব কিছুর মধ্যে ব্যালেন্স করা অ্যান্ড কনসিস্টেন্সি মেনটেন করা। এক্ষেত্রে চর্চা প্ল্যাটফর্ম আছে তাদের জন্য, ডেফিনেটলি অপরচুনিটি মিস করা যাবে না। আমার কাছে জুনিয়রদের কাছে এটাই পরামর্শ থাকবে যে অবশ্যই কনসিস্টেন্সিটা মেনটেন করতে হবে, কারণ শুধুমাত্র আজকে একটু পড়লাম পরে দেখা গেল যে পরের দিন পড়লাম না। কনসিস্টেন্সিটা মেনটেন করা খুবই ইম্পর্টেন্ট। প্রোক্রাস্টিনেশন নেট হওয়া যাবে না, একদম রুটিন বাউন্ড হয়ে পড়তে হবে। আর এত বেশি প্যারা নেওয়ার দরকার নেই, বাট কিন্তু যতটুকু পড়বে কোনো ধরনের প্রোক্রাস্টিনেট ছাড়া রেগুলারলি, আমি বলবো যে অবশ্যই রেগুলারলি কনসিস্টেন্সি মেনটেন করে পড়ালেখা করবে, তাহলে ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। ওকে, ঠিক আছে, নেক্সট কর। আচ্ছা, আচ্ছা, অনেকেরই হচ্ছে প্রশ্ন থাকে, মানে যেমন আমি যখন যাই তখন অনেক কোয়েশ্চেন ছিল যে আমি আসলে নিজ জেলা কেন ছাড়ছি একটা কলেজের জন্য। তোমাদের কাছে আমার প্রশ্ন যে একটা স্টুডেন্টের নটরডেম বা হোলি ক্রসে পড়ার জন্য নিজ জেলা ছাড়াটা কি ওয়ার্থ ইট নাকি ওয়ার্থ ইট না, আর ওয়ার্থ ইট হলো কেন সেটা ওয়ার্থ ইট? আমার কাছে মনে হয় টোটালি অর্থিক। কারণ হচ্ছে এখানকার যে পরিবেশটা সেটা অন্য কোথাও পাওয়া পসিবল না। আমার টোটাল লাইফের যে এক্সপিরিয়েন্সটা হবে, কলেজ লাইফের যে এক্সপিরিয়েন্সটা, তারপর আমার চারপাশে যে পড়ালেখার জন্য যে কম্পিটিশানটা চলে, টিচাররা ক্লাসরুমে যেরকম পড়ান প্রত্যেকটা দেখা যাচ্ছে যে পারফেক্ট লেকচারের মতোই হয়। তাছাড়া চারপাশে যে কম্পিটিশানটা, যেটার কারণে আমি নিজেকে আরও পুশ করা, ভালো করার জন্য নিজের টপ পারফরমেন্সটা আনার ট্রাই করা, এই পরিবেশটা না অন্য কোথাও পাওয়া পসিবল না। অন্য জায়গাতে যে টু বি অনেস্ট বর্তমান পরিবেশে অন্য জায়গাতে যেরকম প্রাইভেট বেসড হয়ে যায়, নটরডেমের ক্ষেত্রে যেটা আমার কাছে যেটা মনে হয়েছে যে নটরডেমের কাছে আমি যেমন সেলফ স্টাডিটা করেছি, আমার এতগুলো টিউশন যে দরকার হয়নি, আমি পুরোপুরি কলেজ বেসড আগাতে পেরেছি। কিছু কিছু জায়গাতে হয়তো আমার হেল্প প্রয়োজন হয়েছে, এই জিনিসটা আমি অন্য কোথাও পেতাম না। এই যে এক্সপিরিয়েন্সটা নেওয়ার নিজের ফিউচারের জন্য, আমরা জানি যে নটরডেমের অ্যাডমিশন রেজাল্ট কীরকম। এই ওভারঅল যদি আমি বলি যে নটরডেম কলেজ আমাকে যেভাবে করে আমার লাইফের জন্য প্রিপেয়ার করবে, অন্য কোথাও এই জিনিসটা পাওয়া খুবই টাফ। অন্য কোথাও এই জিনিসটা পেতে হলেও নিজেকে অনেক বেশি এফোর্ট দিতে হবে। সো হ্যাঁ, নিজ জেলা ছেড়ে একটা আনকমফোর্টেবল পজিশনে যেতে হবে, বাট ফর দ্য ফিউচার এটা হইতেছে অবভিয়াসলি অর্থিত। ওকে, নেক্সট। আমার কাছে মনে হয় যে অ্যাকচুয়ালি নিজ জেলা ছাড়াটা খুবই অর্থিত, কজ আমার কাছে মনে হয় যে যে কোনো একটা জিনিসে কোথাও পৌঁছাতে হলে নিজের কমফোর্ট জোন ত্যাগ করতে হবে। আর এই কমফোর্ট জোন ত্যাগ করে যখন আমরা হলিক্রস কলেজে ভর্তি হয়েছিলাম, হলিক্রস কলেজে ভর্তি হওয়া সেই আমি আর এখনকার আমির মধ্যে আসলে আকাশ পাতাল ডিফারেন্স। কারণ তখন হলিক্রস কলেজে ভর্তি হওয়ার পরে আমি অনেক কিছু শিখতে পেরেছি ওখানে। সেখানে আমি বুঝতে পেরেছি যে শুধুমাত্র পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না, সাথে সাথে বিভিন্ন এক্সট্রা কারিকুলার কো-কারিকুলার অ্যাক্টিভিটিস, তারপর সিটি কুইজ, এত প্যারার মধ্যেও অ্যাকচুয়ালি সব কিছু যে মেনটেন করা যায় এটা আমাদেরকে কলেজ শিখিয়েছে। আর সব থেকে বড় কথা, একজন মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে আমাদেরকে কলেজ গড়ে তুলতে পেরেছে, আলহামদুলিল্লাহ। সো আমার কাছে এটাই মনে হয় যে এসব কারণে যে নিজ জেলা ছেড়ে, নিজের কমফোর্ট জোন ছেড়ে যে আসলাম হলিক্রস কলেজে পড়তে, এটা খুবই অর্থিক ছিল। ওকে, সো তোমার কাছে? হ্যাঁ, অবভিয়াসলি অর্থিত। তো এটার ফার্স্ট অফ অল একটা ইনস্টিটিউশনকে আমরা জাজ করি তার একাডেমিক এনভায়রনমেন্ট দিয়ে। তো আমি ফার্স্ট অফ অল এটাই ইনক্লুড করবো যে হলিক্রস কলেজে যে পড়বে, একটা স্টুডেন্ট যদি সবগুলো ক্লাস রেগুলার করে অ্যারাউন্ড দ্য ইয়ার, তার এক্সট্রা কোনো টিউশন না নিলেও সে তার পড়াশোনা কভার দিতে পারবে এইচএসসি রাখ পর্যন্ত। এরপরে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন লাইফ স্কিলস যেটা আমরা এইচএসসি থেকে শিখেছি সেটা আমরা অন্য কোনো কলেজ থেকে আমার মনে হয় আমি পেতাম না। সো এই জায়গা থেকে আমার মনে হয় ডেফিনেটলি অর্থিত। এখানে আপনি একটু অ্যাড করবো, নটরডেমে প্রায় 16 কি 17টা আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে।
আমি যেদিকেই যেতে চাই না, যেদিকে আমার ইন্টারেস্ট থাকুক কেন না কেন, আমার ক্লাস টাইম বাদে যেন ক্লাস টাইমে হ্যাম্পার না হয় এরকম করে আমার শিডিউলটা সাজানো থাকে। আমি চাইলে ওই দিকগুলো এক্সপ্লোর করতে পারবো। তো আমি আর ওখানে এমন না যে আপনাকে আগে থেকে জানতেই হবে। আমার যদি ইন্টারেস্ট থাকে ওখানে আমাকে ফার্স্ট থেকে এমন সেশন নেওয়া হবে যেন আমি জিনিসটা সম্পর্কে জানতে পারি এবং জিনিসটা সম্পর্কে এই জিনিসটা আমি এক্সপ্লোর করতে পারি। সো আমার যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বিভিন্ন রকম হতে পারে, বিজনেস আইডিয়া হতে পারে, অথবা ডিবেট হতে পারে, অথবা কালচারাল প্রোগ্রাম, অথবা ইয়োগা, এগুলোও যদি থাকে, আমি নটরডেমে গিয়ে সেই সুযোগটা পাবো যেন আমি ওই জিনিসটা এক্সপ্লোর করতে পারি। সো এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ, এটা বাংলাদেশে খুব কম কলেজেই দিতে পারে। আপু, একটা সময় গিয়ে তোমাকে বাসা ছাড়তে হবে, তাই না? আমি তো সব সময় বাসায় থাকতে পারবো না। ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করতে হলে অবশ্যই আমার বাসা ছাড়তে হবে। সেটা যদি 2 বছর আগে হয় তো এক্সপিরিয়েন্স থেকে যায়। তো আমি এটার সাথে একমত। অ্যান্ড আমি আরেকটু অ্যাড করতে চাই হলিক্রস কলেজের যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের কথা যে বললে, সো আমরাও কিন্তু বেশ ভালো কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করতে পেরেছি। এর মধ্যে সবথেকে সিগনিফিকেন্ট ছিল আমাদের স্পোর্টস ডেতে। আমরা সবাই জানি যে আমাদের হলিক্রসে সেম একটা ক্লাসে জোর এবং বিজোর রোলকে আমরা 2টা ভাগে ভাগ করতাম, একটা স্পার্টান একটা ট্রোজান। অ্যান্ড স্পোর্টস ডেতে সবার পার্টিসিপেশন ওয়াজ মাস্ট। অ্যান্ড প্রত্যেকে নিজেদের অ্যাবিলিটিগুলা ওগুলো আমরা আমাদের কলেজগুলোতে গিয়ে ফ্লারিশ করতে পেরেছি। এটা আই গেস তুমিও একমত হবে এবং তোমরা একমত হবে, কারণ আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ইভেন্টে পার্টিসিপেট করতে পেরেছি। ফর এক্সাম্পল, আমাদের ডিফারেন্ট সেমিনার্স হতো। সেমিনার্সে আমাদের বেশ কিছু রিনাউন্ড যে মানুষজন ছিলেন ওনাদেরকে নিয়ে আসতো। আমরা ওনাদের লাইফস্টাইল বা ওনারা কীভাবে এই পর্যায়ে এসেছেন এসব সম্পর্কে জানতে পারতাম। দেন আমাদের বেশ কিছু ফাংশনস হতো, সায়েন্স ফেস্ট হতো, তারপর আমাদের বসন্ত উৎসব হতো, অ্যান্ড ওরিয়েন্টেশন হতো বেশ ধুমধাম করে। সো এই সব কিছুতে আমাদের পার্টিসিপেট একদম পুরো স্টেজ ডিজাইন থেকে শুরু করে কারা কিভাবে পার্টিসিপেট করবে, কে উপস্থাপনা করবে, সব কিছু আমরা মেয়েরা নিজেরা হ্যান্ডেল করতাম। আই গেস তুমিও অ্যাগ্রি করবে যে তোমরা নিজেরাই সব কিছু হ্যান্ডেল করতে। ইভেন সায়েন্স ফেস্টের অ্যারেঞ্জমেন্টও কিন্তু দেখা যায় যে সবগুলো কলেজের স্টুডেন্টরা করছে। সো একটা ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে এভরি সিঙ্গেল জিনিস আমরা কিভাবে অ্যারেঞ্জ করতে হয়, কীভাবে ম্যানেজ করতে হয়, সব কিছু কিন্তু আমরা আমাদের কলেজ লাইফ থেকে পেয়েছি। সো ইট ওয়াজ লাইক রিয়েলি সিগনিফিকেন্ট। ইট ওয়াজ কোয়াইট ফান অ্যাকচুয়ালি, বিকজ আমাদের প্রায় 26টার মতো ক্লাব রাইট নাও। আমি যখন ছিলাম তখন 24টার মতো ক্লাব ছিল। সো কলেজের যে সবচেয়ে যে ব্যাপারটা আমার জোস লাগে যে অলওয়েজ অল ইয়ার রাউন্ড একটা ফেস্টিভ একটা ভাইব থাকে। প্রত্যেক মান্থে একটা না একটা ফেস্ট থাকে। ইভেন ইন সাম কেসেস একটা সিঙ্গেল উইকেন্ডে একই সাথে 2টা ক্লাবের ফেস্ট থাকে। অ্যান্ড ইট ওয়াজ সো এনজয়েবল বিকজ বাইরের থেকে মানুষ আসতো, বাইরের স্কুল কলেজগুলো থেকে, ইউনিভার্সিটিস থেকে মানুষজন আসতো। অ্যান্ড আমরা তাদের সাথে নেটওয়ার্কিং করতে পারতাম, সোশ্যালাইজ করার একটা ভালো একটা স্কোপ ক্রিয়েট হতো আমাদের ওখানে। একটা বেশ কম্পিটিটিভ সিচুয়েশন ছিল। আমি দেখেছি যে এনডিসি এবং হলিক্রসের বেশ ভালো একটা রাইভালরি চলেছে, যে কে কত বেশি ক্রেস্ট দিতে পারতেছে, কে কত বেশি জিততে পারতেছে। এন্ড বেশ পচানি খাইতো অনেক সময় মানুষজন। ইয়েস। তো এই ডিফারেন্ট কলেজ থেকে আসা যে স্টুডেন্টগুলো আছে তাদের সাথে একটা ভালো কমিউনিকেশন বা নেটওয়ার্কিং আপনি যেরকম বললো যে এই সব কিছুর জন্য কিন্তু একটা কলেজের একটা প্রপার এনভায়রনমেন্টের দরকার হয়। সেটা কিন্তু আমরা হলিক্রস বা এনডিসিতে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। সো আমারও মনে হয় যে কেউ ধরো বাসা ছেড়ে এত দূরে পড়তে যাচ্ছে, এটা ডেফিনেটলি ওয়ার্থ ইট হওয়া উচিত। কারণ তুমি একটা নিজের একদম কমফর্ট জোন থেকে বের হয়ে আমরা এত ভালো একটা সিচুয়েশন বা একটা এত ভালো এনভায়রনমেন্ট পাচ্ছ। সো ইয়া, ডেফিনেটলি ওয়ার্থ ইট। কলেজের ইন্টারনাল লাইফটাই তো লাইফ নেই, এরপরেও তো আমাদের আরেকটা লাইফ থাকে। যখন আমরা হোস্টেলে থাকি আমাদের নিজেদের খাবার দাবার ব্যবস্থা অনেক সময় মোস্ট অফ দ্য টাইম নিজের করতে হয়। এরপরে খাতা কলম যেটা বাসায় যখন ছিলাম আব্বু আম্মু কিনে দিত, আম্মু মুখে খাবার তুলে দিত, সেই কাজটা সম্পূর্ণ নিজের করতে হচ্ছে। সো এটা আমার মনে হয় একটা মেন্টাল স্ট্রেংথ বাড়ায় দেয়। একটা স্টুডেন্টের একটা স্টুডেন্ট যখন আসলে ঠিক এসএসসির পর তার জেলা আসলে ছাড়ছে, ছেড়ে যখন সে একটা নতুন একটা শহরে যাচ্ছে, গিয়ে তার একা সার্ভাইভ করা লাগতেছে, একা পড়াশোনা করা লাগতেছে, কাপড় ধোয়া লাগতেছে, খাবারের অ্যারেঞ্জমেন্টস করা লাগতেছে, তখন সে আসলে আলটিমেটলি সেলফ সাফিসিয়েন্ট হতে শিখে, সে অ্যাকচুয়ালি একটা ইন্ডিপেন্ডেন্ট পারসন হতে পারে। সো এরপরে সে যখন ইউনিভার্সিটিতে ট্রানজিশন করে তখন তার আসলে আননেসেসারি অত এফোর্ট আসলে তার দিতে হয় না। অ্যান্ড সিমিলার কেস আমার সাথেও হয়েছে যে আমি যখন ইউনিভার্সিটি এসে দেখছি যে আমার ফ্রেন্ডরা প্যারা খাচ্ছে, 8টা থেকে 5টা পর্যন্ত থাকা লাগবে, ল্যাব করা লাগবে, সপ্তাহে 2টা করে সিটি দেওয়া লাগবে, তখন আমার কাছে মনে হয়েছে যে এটা তো নরমাল। 2 বছর ধরে আমি এর থেকে বেশি প্রেশার নিয়ে আসছি, আমার কাছে এটা তো প্রেশার লাগতেছে না। সো এই স্ট্রেস হ্যান্ডেলিং, এই সার্ভাইভাল ক্যাপাবিলিটি, স্ট্রেস হ্যান্ডেলিং এর যে জিনিসগুলো আর মেন্টালি
স্ট্রং হওয়ার যে জিনিসগুলো এগুলো আমরা আসলে কলেজ লাইফ থেকে অলরেডি আসলে পেয়ে আপু, যাই, যা সামনে লাইফে অনেক And- হেল্প করে। অ্যান্ড আরেকটা জিনিস যেটা যে ইউজুয়ালি আমরা কি ধরি যে ইউনিভার্সিটি আসার পরে আমরা সব জেলার আর কি মানুষজন পাই। তো নরডেম কলেজ অ্যান্ড হোলি ক্রসে আরেকটা ইউনিকনেসের ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা ক্লাসরুমে অলমোস্ট সব জেলা থেকে মানুষ থাকে। জি আমার ক্লাসরুমে 124 জনের মধ্যে 64 জেলা থেকে মানুষ ছিল, অ্যান্ড আমি সবার সাথেই অলমোস্ট পরিচিত ছিলাম। অ্যান্ড এখানে আমার একটা যেটা হয়েছে যে আমি মানুষের কালচার সম্পর্কে অনেক কিছু জানতে পারছি, জি যে ওকে চিটাগং এর মানুষজন এভাবে কথা বলে, এটা আমার জন্য অনেক সারপ্রাইজিং ছিল, and এটা আমি জানতাম না কলেজে যাওয়ার আগ পর্যন্ত। সবাই অনেক সাপোর্টিং থাকে, সবাই এমন না অনেক যে কেউ supportive থাকে। সে অন্য জেলা থেকে এসেছে বলে তাকে কেউ নিচু করবে না, ওখানে সবাই জানে যে সবাই বাইরে থেকে সবাই যত পারে হেল্প করে এক অপরকে। অ্যান্ড এখানে আসলে স্যারদেরও হচ্ছে একটা মানে পুশ থাকে যে ওকে তোমরা সবাই নটরডেমিয়ান, তোমরা সবাই ইউনাইটেড থাকতে হবে, তোমাদের সবাই একে অপরকে হেল্প করতে হবে। জি। একজন গুড নটরডেমিয়ান কোয়ালিটি যেটা হওয়া উচিত যে সে হচ্ছে হেল্পফুল হবে, সে অলওয়েজ কাইন্ড হবে। অ্যান্ড এই সিমিলার জিনিস আমিও দেখছি যে আমার যারা ফ্রেন্ডরা ছিল ওরা একাডেমিক্যালি অনেক অনেক কোঅপারেটিভ ছিল, জি। যে সবার একটা কোলাবোরেটিভ একটা মাইন্ডসেট ছিল সবার মধ্যে। আচ্ছা ওকে, এখন লাস্ট কোয়েশ্চেন, বাট আই গেস এটা মোস্ট সিগনিফিকেন্ট কোয়েশ্চেন। সো যারা চান্স পাচ্ছে এবং যারা চান্স পাচ্ছে না তাদের জন্য তোমাদের কি মেসেজ থাকবে? ফার্স্টে তোমরা বলতে পারো যে যারা চান্স পাচ্ছে তাদের জন্য তোমাদের কি মেসেজেস থাকবে, এবং যারা চান্স পাচ্ছে না তাদের জন্য তোমাদের কি মেসেজেস থাকবে, বা তারা এই যে ফেইলিয়ারটা এটা ওরা কিভাবে হ্যান্ডেল করবে? সো খুবই শর্টে এক লাইনের মধ্যে তোমরা একটু যদি বলতে। কলেজ অ্যাডমিশনে যারা চান্স পাবে তারা তো আমি বলবো যে কলেজ লাইফটা এনজয় করো, বাট ডিসিপ্লিনটা ফলো করে কলেজ তোমাকে যে জিনিসটা ফলো করতে বলছে সেই ফ্লোটার সাথে যাও, ইনশাল্লাহ ভালো হবে। আর যারা এটাতে চান্স পাবে না, ইন সিম্পল ওয়ার্ডস এটাই শেষ না, যে কোনো জায়গা থেকে ভালো করা পসিবল। এখন ম্যাটেরিয়াল সব জায়গাতে সবগুলো অ্যাভেলেবল, লাইক চর্চার কোর্সগুলোতেও বা যে কোনো জায়গা থেকে সবগুলো ম্যাটেরিয়ালস পেয়ে যাবে। নরোডেমের সুবিধা হলো সেখানকার লেকচার বা যেটা কালচারটা, সো সেই কালচারটা যে আমি বাইরে থেকে ফলো করতে পারবো এটা কোনো ম্যান্ডেটরি কথা না। আমি নোটস কালেক্ট করতে পারবো বা অন্যান্য জায়গা থেকে ইভেন বেটার লেকচারও আমি নিতে পারবো। আমাকে নিজ থেকে ফোকাস থাকতে হবে, নিজ থেকে একটা ক্যারিয়ার গোল সেট করতে হবে, বা একটা গোল সেট করতে হবে, গোলটা ভালোভাবে ফলো করতে হবে নিজ জায়গা থেকে যেসব ম্যাটেরিয়াল আছে সেটা অনুযায়ী। নরোডেম তোমাকে একটা পরিবেশ দিবে অবভিয়াসলি, বাট এমন না যে নরোডেম না হলে কিছু হবে না। নরোডেমে যারা যায় সবাই যে ভালো করে এমনটা না, আবার নরোডেমে যারা যায় না সবাই যে খারাপ করে এমন না। নরোডেমে যারা যায় না তাদের মধ্যে থেকে অনেকে অনেক ভালো পজিশনে আসতে পেরেছে এবং আমাদের চারপাশে আমরা যা দেখতে পাই। ওকে, সো তুমি কি বলবে? একটা মেসেজ হবে যারা হলিক্রস কলেজে চান্স পাচ্ছে বা পাবে, আর আরেকটা মেসেজ তুমি বলবে যারা আর কি পাচ্ছে না তাদের জন্য তোমার কি মেসেজ থাকবে? তো আমার মনে হয় যে যারা হলিক্রস কলেজে চান্স পাচ্ছে তাদের তো অবশ্যই কোনো কিছু চিন্তা করার তেমন, কজ তাদের জার্নিটা অনেক বেশি সহজ হয়ে গেছে। কারণ আমাদের কলেজে যে পরিমাণ এনভায়রনমেন্ট, কম্পিটিটিভ এনভায়রনমেন্ট, ওটার কারণে অ্যাকচুয়ালি যে কাউকে ওই রুটিন বাউন্ড থেকে পড়তেই হবে, আর আসলে হয়ে যায় এটা জিনিসটা। আর যারা চান্স পায় না, তো অ্যাকচুয়ালি এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই, কজ কলেজ অ্যাডমিশন যে একদম সব, আর এখন তো অনলাইন ক্লাসেস, তারপর সব কিছু এত অ্যাভেলেবেল আমাদের কাছে। আগে দেখা যেত যে যারা শুধুমাত্র ঢাকায় থাকতো তারাই ভালো ভালো কোচিং, তারপরে ভালো ভালো টিচার্সদের কাছে পড়তে পারতো, কিন্তু এখন তো সব কিছু খুবই অ্যাভেলেবেল হয়ে গেছে। তো আসলে মেইন হলো যে অ্যাডমিশন, ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া। তো এত কলেজ অ্যাডমিশন নিয়ে মন খারাপ না করে যেন সামনের অ্যাডমিশনটা যেন ভালো হয় ওইটার দিকে মনোনিবেশ করে আরও ভালো করে প্রস্তুতিটাকে ঝালাই করতে হবে। ওকে, সো তুমি কি বলবে? So, আমার কাছে মনে হয় যে যারা চান্স পাচ্ছে তারা তো ডেফিনেটলি ইটস আ ব্লেসিং, সো তাদের এই অপরচুনিটিটা একদম 100% ইউটিলাইজ করা উচিত। আর যারা পাচ্ছে না, আমার মনে হয় একটা এক্সাম, কোথাও চান্স পাওয়া না পাওয়া লাইফকে ডিফাইন করতে পারে না, জীবনটা অনেক দীর্ঘ, এখানে আরও অনেক কিছু শেখার আছে, বোঝার আছে, সো অত মন খারাপ করার কিছু নেই। আর একটা বিষয় হচ্ছে শেষ ভালো যা সব ভালো, তার একটা কথা আছে। সো আমার মনে হয় তবে আমরা যে প্রিপেয়ার্ড একটা এনভায়রনমেন্ট পাচ্ছি ওই এফোর্টটা ওদের নিজেদেরকে একটু দিতে হবে। সো এটা যদি দেয় আমার মনে হয় মন খারাপ করার কিছু নেই, সেখান থেকে অনেক ভালো কিছু হবে। বেসিক্যালি হচ্ছে যে জাস্ট হলিক্রস বা নর্ডেম কলেজ বা সার্টেন ইনস্টিটিউশনস পড়লে একটা ফ্লো থাকে, একটা flow And থাকে। যে আসলে চান্স পাচ্ছে না বা পড়তে পারছে না বা পড়ছে না তার আসলে ফ্লোটা জাস্ট নিজে নিজে ক্রিয়েট create এটাই করতে একটা হবে। just একটা core একটা ডিফারেন্স। জি, ওকে, সো থ্যাঙ্কস টু অল অফ ইউ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য, অডিয়েন্সদেরও থ্যাঙ্কস আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। অ্যান্ড
আপতো তোকেও থ্যাঙ্কস, এবং আশা করছি আমাদের অডিয়েন্সরা আমাদের এই পুরো পডকাস্ট থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়ে যাবেন, যেটা সামনে যে কলেজ অ্যাডমিশন রয়েছে সেটাতে অনেক ফ্রুটফুল হবে এবং অনেক ইম্প্যাক্টফুল হবে, এই আশা ব্যক্ত করছি এবং সবার জন্য শুভকামনা থাকছে। ধন্যবাদ।